আসসালামু আলাইকুম সবাইকে। স্থিতিবিদ্যার আরেকটা লেকচারে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লেকচারে একদম প্রথম যে টপিকটা সেটা হচ্ছে রশিতে গিঁট দেয়া বস্তু সংক্রান্ত। তো এই টপিকটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আসলে এইটার ঠিক আগের যে টপিক সেইটার সাথে এইটার পার্থক্যটা, যে এটার আসলে ডিফারেন্স কি সেই ব্যাপারটা বোঝাটা জরুরি। সেই জিনিসটা যদি আমরা ঠিকঠাক ফিগার আউট করতে না পারি, পার্থক্যটা যদি ঠিকঠাক বুঝতে না পারি, তাহলে আমাদের আসলে কনসেপচুয়ালি ল্যাকিং থেকে যাবে। তো এই কারণে আমরা এক কাজ করি, এর আগের টপিকটাতে যাই, তারপরে আগেরটার সাথে এইটার একদম বেসিক ডিফারেন্স কোথায় কোথায় সেই ব্যাপারগুলো ক্লিয়ার করে আসি। শুরু করি তাহলে। এর আগের টপিকটা যেটা ছিল সেটা ছিল এরকম যে রশিতে অবাধে চলতে পারে এমন বস্তু সংক্রান্ত। তো এটার কেসে আমি আলোচনাটা শুরু করছিলাম খুবই সিম্পল একটা এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলটা কীরকম ছিল? এক্সাম্পল ছিল এরকম যে ধরে নেওয়া যাক একটা আনুভূমিক রেখার দুই প্রান্তে একটা রশির দুইটা প্রান্ত বেঁধে দেওয়া হলো, থাকলো। এখন এই যে রশিটা বেঁধে দেওয়া হলো, রশিতে আমি কোনো কিছু আপাতত দেইনি, তাহলে রশিটা কিছুটা ঝুলে থাকার কথা। এরপরে আমি কি করব? এইবার এই রশিতে আমি আসলে একটা কাপড়, ভেজা কাপড়, একটা ভারী ভেজা কাপড় শুকাতে দিতে চাচ্ছি একটা হ্যাঙ্গারের সাহায্যে। এই এক্সাম্পলটা দেওয়া হয়েছিল। তো এখন এই যে হ্যাঙ্গারের সাহায্যে একটা ভারী ভেজা কাপড় এখানে শুকাতে দিতে যাচ্ছি, এইখানকার কেসে কয়েকটা ব্যাপার একটু খেয়াল রাখতে বলছিলাম। সেইখানকার কেসে কনটেক্সচুয়াল কয়েকটা ডিটেইল ছিল এরকম যে এইখানে এই যে এই হ্যাঙ্গারটা দিয়ে আমি কাপড়টা শুকাতে দিব, এইখানে হ্যাঙ্গারটার সাথে এই রশিটার যে সংস্পর্শটা বা কন্ট্যাক্টটা, এইটা টোটালি ফ্রিকশনলেস বা টোটালি ঘর্ষণহীন। কোনো রকম ঘর্ষণ এখানে থাকবে না। ঘর্ষণ ছাড়া অন্যান্য যে সকল বাধা থাকতে পারে সেগুলোও আমরা টোটালি নেগলেক্ট করতেছি, কোনো বাধা আমরা রাখতেছি না। তাহলে এই যে বাধাহীনভাবে সেইটা আসলে কি করতে পারবে, হ্যাঙ্গারটা এর উপরে স্লাইড করতে পারবে। তাহলে আমরা যদি এই সিনারিওটাকে একটু ইম্যাজিন করি, তাহলে আসলে ব্যাপারটা কীরকম দাঁড়ায় একটু দেখি তো। আমরা এই যে ভারী ভেজা কাপড় সহ হ্যাঙ্গারটাকে ধরে নিলাম এই জায়গাটায় দিয়ে ছেড়ে দিলাম। তাহলে এই জায়গাটা দিয়ে যদি ওকে ছেড়ে দিই তাহলে আসলে কি হবে? আমরা একটু চিন্তা করলেই বুঝবো যে ও আসলে, যেহেতু এদের কন্ট্যাক্টটা টোটালি ফ্রিকশনলেস, এইখানে একদম খুবই স্মুথলি ওর উপরে স্লাইড করতে পারে। তাহলে আসলে কি করবে? এইখান থেকে একদম স্লাইড করে এ পাশে যাবে, তারপর আবার এ পাশে আসবে, আবার এ পাশে যাবে, এভাবে কয়েকটা সুইং দিয়ে একটা সময় গিয়ে সে কি করবে? ঠিক মাঝ বরাবর এর নিচে একটা সাম্যাবস্থা তৈরি করবে, তাই না? এখন এই সাম্যাবস্থা তৈরি করার পরে কি হবে? এইখানে যেহেতু রশির এই পোর্শনে একটা টান বল কাজ করতেছে, এই পোর্শনে একটা টান বল কাজ করতেছে, তাই রশিটা আসলে কি হবে? অবশ্যই এবার টান টান হয়ে থাকবে। গতবার যেমন ঝুলেছিল এমন এবার হবে না, থাকলো। এখন এই যে রশির এই প্রান্তের টান T1, এই প্রান্তের টান T2, আর হচ্ছে নিচের দিকে ওর ওজনটা W, এই তিনটা বল মিলে এখানে একটা সাম্যাবস্থা তৈরি করলো। এইবার এইখানে এই যে কনটেক্সটটা পড়ছিলাম বা এই কনটেক্সটটা দেখছিলাম আমরা, এইবার এইটার সাথে আমাদের এখনকার কনটেক্সটে প্রথমত কনটেক্সচুয়াল ডিফারেন্স থাকবে। তো প্রথমে আমরা আগে একটু কনটেক্সচুয়াল ডিফারেন্সগুলো ঠিকঠাক বোঝার ট্রাই করি। এইখানকার কেসে কি হচ্ছিল? এইখানকার কেসে এই বস্তুটা এই যে রশির উপরে একদম বাধাহীনভাবে, অবাধে, এই অবাধে কথাটা কিন্তু ওই বাধাহীন এই ব্যাপারটা বোঝানোর জন্য এখানে ইউজ করা হয়েছে। এই যে অবাধে একদম বাধাহীনভাবে ওর উপরে স্লাইড করার স্বাধীনতা রাখে, ওর উপরে একদম খুবই স্মুথলি স্লাইড করার ওর লিবার্টিটা আছে এইখানকার কেস। এখন আমাদের নতুন আজকে যে টপিকটা দিয়ে শুরু করব, সেই টপিকটার মধ্যে এইখানে টপিকটার হেডিং কি ছিল? যে কোনো একটা রশির মধ্যে যদি গিঁট দেওয়া বস্তু থাকে, তাহলে গিঁট দেওয়ার কেসে ঘটনাটা কীরকম? গিঁট দেওয়ার কেসে ঘটনাটা হচ্ছে এরকম যে ধরে নেওয়া যাক এই জায়গাটায় কোনো একটা বস্তুকে আমি একদম গিঁট দিয়ে বেঁধে দিছি। গিঁট দিয়ে বেঁধে দিছি মানে এইখানে যেমন খুবই স্মুথলি স্লাইডলি সে আসলে এইটার উপরে কি করতে পারতো, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার যে লিবার্টিটা এখানে ছিল, এইবার ওই লিবার্টিটা আমরা কেড়ে নিচ্ছি, ওই স্বাধীনতাটুকু কেড়ে নিচ্ছি। তাহলে এইবার সে আসলে এই জায়গাটা যখন একদম গিঁট দিয়ে বেঁধে দিয়ে ওই বরাবর নিচে ঝুলতে দিব, তখন আসলে ও ঠিক ওই বরাবর নিচেই ঝুলতে পারবে, ওর কোনো স্বাধীনতা নেই অন্য কোনো পজিশনে যাওয়ার। তার মানে পজিশনগত ওর আসলে নিজের পজিশনটা একদম টোটালি ফিক্সড, ওর পজিশনটা কোনো চেঞ্জ করার এপাশে ওপাশে যাওয়ার কোনো কি নেই, স্বাধীনতা নাই বা কোনো ধরনের স্কোপ নেই। বুঝছি? যেমন দেখো এইখানকার কেসে জিনিসটা আরও সহজ হবে বা আরও বোঝাটা সহজ হবে এইখানে এই জিনিসটা শুনলে। এখানকার কেসে ও তো আসলে মাঝ বরাবর এসে একটা সাম্যাবস্থা তৈরি করছে, তাই না? এখন দেখো তো তুমি নিজেই একটু চিন্তা করো, এইখানে যদি সে মাঝ বরাবর এসে সাম্যাবস্থা তৈরি করে, তখন আসলে আমি যদি এই যে ঠিক সি পয়েন্টে ডান দিক বরাবর একদম আনুভূমিকভাবে ডান দিক বরাবর আরেকটা বল প্রয়োগ করি, তখন আসলে কি হবে? ও যেহেতু এর উপর একদম স্মুথলি স্লাইড করতে পারে, ও তখন সাম্যাবস্থাটা আরও ডানে তৈরি করবে।
ঠিক একইভাবে আরেকজন যদি ওই সেম কাজটাই ওই আনুভূমিক বলই প্রদান করছে কিন্তু ডান দিকে না, আনুভূমিকভাবে বল প্রদান করছে বামে, তাহলে আসলে এই সাম্যাবস্থাটা বামে সরে আসবে, তাই না? এখানকার কেসে ওই যে সিনারিওটা এরকম হবে, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে এই যে মাঝ বরাবর এসে থাকছে, তারপরে সেখানে আনুভূমিকভাবে ডান দিকে আরেকটা বল প্রয়োগ করা হয়েছে, তখন কি হবে, সাম্যাবস্থাটা ডানে সরে যাবে। যেমন এখানে বলটা আরো বেশি প্রয়োগ করা হয়েছে, ডানে আরো বেশি সরে গেছে, এরকম হয়েছে ঘটনাটা, তাই না? এইটা এই আগের কেসে হতে পারতো, কিন্তু এইবারকার কেসে এটা হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই। ওর আসলে পজিশন কোনো একটা সার্টেন পয়েন্ট একদম টোটালি ফিক্সড, ও আসলে নিজের পজিশন কোনোভাবেই পরিবর্তন করতে পারবে না, ঠিক আছে? তাহলে এই যে এই কথাগুলো বললাম, এইগুলো হচ্ছে আগের টপিকটার সাথে এখনকার যে টপিকটা আমরা পড়বো সেটার কনটেক্সচুয়াল ডিফারেন্স। আমরা যদি একদম আবারও গুছায় বলি, সামারি করে বলি, এইখানকার কেসে অবাধে অবাধে সে আসলে ওই রশির উপরে স্মুথলি স্লাইড করতে পারতো, ওর পজিশনটা চেঞ্জ করার লিবার্টিটা ছিল, তাই না? কিন্তু এইবারকার টপিকে আমাদের আসলে ওকে গিট দিয়ে একটা পজিশনে বেঁধে দিছি আমি, যার কারণে ঠিক ওই বরাবর নিচে ঝুলতে থাকবে, ও রশির উপরে এই ডানে হোক বামে হোক কোনো দিকে সরতে পারবে না, ওর পজিশন ওই রশির উপরে একদম ফিক্সড, ওইখানেই তার থাকতে হবে। চলে গেল, এইটা গেল কনটেক্সচুয়াল ডিফারেন্স। এরপর আরও ক্রুশাল একটা ডিফারেন্স, যেটা হচ্ছে প্রপার্টি বা ধর্মগত পার্থক্য। এইখানকার কেসে, এই যে এই টপিকটার কেসে আমরা যেই ব্যাপারটা সবচেয়ে ক্রুশাল হিসেবে দেখছিলাম সেটা কি, সেটা হচ্ছে এই যে যখনই এই ধরনের সিনারিওতে সাম্যাবস্থা তৈরি হবে, তখনই আসলে আমরা সবসময় বলতে পারবো রশিতে যতগুলো পোর্শন তৈরি হয়েছে সবগুলো পোর্শনের টানের মান সমান। তুমি খেয়াল করো এইখানকার কেসে, এই যে যেমন ধরো এখানে রশিতে এই পাশে এই পোর্শনে একটা টান তৈরি হয়েছে, এই পোর্শনে টান তৈরি হয়েছে, এই টান আর এই টান সমান হইতেই হবে। এই কনটেক্সটে যতবার যতভাবে হোক না কেন আলটিমেটলি আমাদের সাম্যাবস্থা তৈরি হবে এই কনটেক্সটে, ততবারই আমরা কি বলতে পারবো, রশিতে যতগুলো পোর্শন তৈরি হয়েছে সবগুলো পোর্শনে টানের মান সমান। এইখানে তো ঠিক মাঝ বরাবর ওর সাম্যাবস্থাটা তৈরি হয়েছে, মাঝ বরাবর তৈরি হয়েছে বলেই কি আসলে টান সমান, অন্য কোথাও হলে কি টান সমান হতো না? ব্যাপারটা এমন না। এই কনটেক্সটে যে কোনো পজিশনে আসলে আমাদের যদি সাম্যাবস্থা তৈরি হয় তখনই কিন্তু রশির দুইটা পোর্শনে টান সমান। যেমন ধরো এই যে এখানে তো আসলে ঠিক মাঝ বরাবরে নাই আমাদের সাম্যাবস্থাটা, এটা সরে গেছে, তাই না? কারণ ডান পাশে একটা আনুভূমিক বল প্রয়োগ করা হয়েছে, এই যে সরে গেছে, স্টিল রশির যে দুইটা পোর্শন, একটা পোর্শন এই পাশে আর একটা পোর্শন এই পাশে, এই দুইটা টানের মান সমান, T1 আর T2 সমান। আগেও সমান ছিল, যখন সে একদম মাঝ বরাবর এইখানে ঠিক নিচে এই মাঝ বরাবর ঠিক নিচে এখানে সাম্যাবস্থা তৈরি করছে, তখনও রশির দুইটা পোর্শনের টান সমান ছিল। এইখানে এই যে সাম্যাবস্থার পজিশনটা সরে গেছে, ডানে কিছুটা শিফট হয়ে গেছে, স্টিল কিন্তু ওর আসলে কি হবে, ওই রশির পোর্শন দুইটা টান সমান। ঠিক তেমনিভাবে এখানেও একই জিনিস, এখানে জাস্ট আনুভূমিক বলের মানটা এর তুলনায় বেশি, যার কারণে আরও বেশি ডানে শিফট হয়ে গেছে, কিন্তু এখানেও রশির দুইটা পোর্শনের টানের মান সমান। এবং এখানে আমি এই জিনিসটাও বলে রাখছিলাম যে এখানে দেখো, এখানে যদি এরকম সিনারিওতে একাধিক বস্তুর সাহায্যে একাধিক বস্তুর কেসে একাধিক জায়গায় সাম্যাবস্থা তৈরি হয়েছে, রশিতে 3টা পোর্শন তৈরি হয়েছে, স্টিল ওই 3টা পোর্শনের কি হবে, টানের মান সমান হবে। এইটা ছিল খুবই ক্রুশাল একটা প্রপার্টি এই সিনারিওর, তাই না? এইবার এই সিনারিওর খুবই ক্রুশাল প্রপার্টিটা দেখে নিলাম। এইবার এটার সাথে আমাদের নতুন যে সিনারিওটা আজকে যেটা দিয়ে শুরু করব, সেইটার ডিফারেন্স কি? সেইটার কেসে একে যেহেতু আমরা কোনো একটা সার্টেন পজিশনে একদম গিট দিয়ে বেঁধে ফিক্স করে দিছি, এইখানে আমি কখনোই শিওরলি বলতে পারবো না যে আচ্ছা এইখানকার কেসে এইখানে আমি এইটার কেসে আর ওইটার মানে রশির এই পোর্শন আর ওই পোর্শন এই দুইটার টানের মান সমান। এই জিনিসটা শিওরলি বলা যাবে না, বুঝছি? এই জিনিসটা শিওরলি বলা যাবে না, টান সমান হতেও পারে নাও পারে, বুঝছি কথা? টান সমান এই রশির এই পোর্শনের সাথে ওই পোর্শনের টান সমান হতেও পারে নাও পারে। এখানে আসলে আমি শিওরলি একদমই জাস্ট এরকম সিনারিও দেখলাম আর শিওরলি বলে দিলাম, এটা বলা যাবে না। থাকলো, তাহলে এখানকার সাথে আমরা আসলে এই যে এই টপিকটার এইখানে যেটা পড়ছিলাম প্রিভিয়াসলি, যে রশিতে অবাধে চলতে পারে এমন বস্তুর কেসে কনটেক্সটটা প্রথমে ক্লিয়ার করে নিছি যে কনটেক্সটটাতে কী ছিল, তারপর ওই কনটেক্সটের সাথে আমাদের আজকের টপিকের কনটেক্সটের কনটেক্সচুয়াল ডিফারেন্স এই জিনিসটা ক্লিয়ার করছি, যে আগে এখানে ঘর্ষণহীন ছিল, কোনো রকম বাধা ছিল না, স্মুথলি স্লাইড করতে পারতো, ওর পজিশনটা স্মুথলি ওর উপরে পরিবর্তন করার স্বাধীনতাটুকু ছিল। এইখানকার কেসে ওই স্বাধীনতাটুকু নাই, ওর পজিশন টোটালি ফিক্সড। আর এইখানকার তারপরে আবার কি দেখছি আমরা, এখানকার সাথে আমাদের আজকের টপিকটার হচ্ছে গিয়ে প্রপার্টি ওয়াইজ ডিফারেন্সটা দেখছি, এই ডিফারেন্সটাই বেশি ক্রুশাল।
প্রপার্টি ওয়াইজ ডিফারেন্সটা কি, যে এই ধরনের কেসে এই কনটেক্সটে যখনই সাম্যাবস্থা তৈরি হতো, রশিতে যতগুলো পোর্শন থাকতো সবগুলো পোর্শনের টানের মান সমান হতো। এইবার আমরা শিওরলি সেটা বলতে পারবো না। এইবার টানের মান সমান হতেও পারে, নাও পারে। উই কান্ট অলওয়েজ সে দ্যাট এইখানকার টান আর এইখানকার টান সমান, এটা বলতে পারবো না, শিওরলি এটা বলা যাবে না। বুঝছি? ওকে, তাহলে এখন যা যা বললাম আমরা আসলে এই যে রশিতে গিট দেওয়া বস্তু সংক্রান্ত এইটার আসলে ওভারঅল আলোচনাটা করেই ফেলছি। তাও স্টিল আমরা একটু ফিগার এঁকে ব্যাপারটা একটু জাস্ট এখানে রাখার ট্রাই করি। এই মনে করো আনুভূমিক একটা রেখা থাকলো, আনুভূমিক রেখা থাকলো এখানে। এরপরে এইটার এই যে এই প্রান্ত আর এই প্রান্তে, এই দুই প্রান্তে আমরা আসলে একটা রশির দুইটা প্রান্ত বেঁধে দিছি, থাকলো এইভাবে থাকলো জিনিসটা। এরপরে সেইখানে একটা বস্তু আসলে এই পজিশনটাতে গিট দিয়ে বেঁধে ঝুলাই দেওয়া হয়েছে। বুঝছি? তাহলে গিট দিয়ে বেঁধে যদি ঝুলাই দেওয়া হয় তাহলে আসলে জিনিসটা কিরকম হবে? তাহলে আসলে জিনিসটা যেরকম হবে, একটু দাঁড়াও, তাহলে আসলে জিনিসটা এরকম হবে যে একদম ঠিক এই বরাবর নিচে ওকে ঝুলতে হবে। তো ধরে নিলাম যে এইখানে ব্যাপারটা আছে, এইখানে যদি জিনিসটা থেকে যায় তাহলে একদম ঠিক এইটার নিচ বরাবরে বস্তুটাকে ঝুলতে হবে। এই ধরে নিলাম বস্তুটা, এইটার হচ্ছে ওয়েট ডাব্লু, এই যে রশির এই পোর্শনের টান T1, এই পোর্শনের টান T2 থাকলো। বুঝছি? তাহলে এই জায়গাটায় এই পজিশনে আমাদের আসলে গিট দিয়ে বেঁধে দিছি একটা ভারী বস্তুকে। তো তখন এই যে এখানে যে ও ঝুলানো আছে, এই পজিশন থেকে কখনোই সরতে পারবে না, ওর পজিশন টোটালি ফিক্সড। এইটা গেল কনটেক্সচুয়াল আলোচনা। আর এইখানকার কেসে আমরা গতবারের সাথে এইটার যদি আমরা প্রপার্টি ওয়াইজ ডিফারেন্স তৈরি করতে চাই, তাহলে আসলে গতবারের কনটেক্সটে যে কোনো জায়গায় আসলে সাম্যাবস্থা তৈরি হোক না কেন, তখন দুইটা পোর্শনের বা একাধিক পোর্শন, দুইটার জায়গায় তিনটা পোর্শন হলে তিনটাতেই সবগুলো পোর্শনের টানের মান সমান ছিল। এইবার আমরা শিওরলি সেটা বলতে পারবো না, টানের মান সমান হতেও পারে, নাও পারে। বুঝা গেছে? তাহলে এখানে উই কান্ট অলওয়েজ সে T1 is equal to T2. T1 is equal to T2. ওকে, তাহলে এখন এই আলোচনাটুকু শেষ। এটার উপরে বেস করে এখন আমরা কি করব? ম্যাথ সলভ করব। এখন ম্যাথ সলভের কেসে এখানকার ঘটনা কীরকম? এখানে যদি সাম্যাবস্থা তৈরি হয়, যদি কোয়েশ্চেনে সাম্যাবস্থার কথা বলে, তখন ওই অনুযায়ী ওই কনটেক্সটে আমরা হচ্ছে সাম্যাবস্থার জন্য ল্যামির সূত্র অ্যাপ্লাই করে ম্যাথটা সলভ করে ফেলবো। এইখানে আসলে ওই যে টানের যে ব্যাপারটা গতবারের কেসে, ওই রকম সিনারিও প্রশ্নে যদি এটা বলতো যে আসলে ও হচ্ছে ওই বস্তুটা আসলে ওই রশির উপরে অবাধে চলতে পারে এরকম সিনারিওতে কোনো একটা পজিশনে গিয়ে সে আসলে সাম্যাবস্থা তৈরি করছে, তখন আমরা কি বলতে পারতাম? শিওরলি দেখার সাথে সাথেই আমরা বলতে পারতাম আচ্ছা রশিতে দুইটা পোর্শন তৈরি হয়েছে, এই দুইটা পোর্শনে টানের মান সমান। এই তথ্যটা আমরা ডিরেক্ট ইমপ্লিমেন্ট করতে পারতাম ম্যাথ সলভিংয়ের কেসে। এইবার আমরা সেটা আর ইমপ্লিমেন্ট করতে পারবো না। এই হচ্ছে ম্যাথ সলভিংয়ের কেসে ডিফারেন্স। আগাই তাহলে। এখানে বলা আছে এসিবি রশির দুই প্রান্ত একই আনুভূমিক রেখার এ ও বি বিন্দুতে আবদ্ধ আছে। তাহলে এখানে আমরা একটা আনুভূমিক রেখা নিব যেটার এ আর বি বিন্দুতে এই রশির দুইটা প্রান্ত বাঁধা থাকবে। তাহলে ধরে নিচ্ছি এই হচ্ছে আমাদের আনুভূমিক রেখাটা, যেইটার এ প্রান্ত এইটা, বি প্রান্ত এইটা, আর এখানে একটা রশি ঝুলানো আছে থাকলো। এরপরে কি হলো? এইখানে দেখো এই রশিটাকে কিন্তু এসিবি নামকরণ করা হয়েছে। তার মানে এটা পয়েন্ট তো এ, এটা বি, তাহলে এই রশির মাঝে কোথাও সি নামে একটা পয়েন্ট অবশ্যই আছে। আগাই সামনে এখানে বলা হয়েছে রশিটার সি বিন্দুতে ডাব্লু ওজনের একটি বস্তু গিট দিয়ে বাঁধা। সি পয়েন্টের কথাবার্তা চলে আসছে। ধরেই নিচ্ছি এইখানে সি পয়েন্ট আছে, এই সি পয়েন্টে ডাব্লু ওজনের একটা বস্তু গিট দিয়ে বেঁধে ঝুলায় দেওয়া হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে এই গিট দিয়ে বেঁধে ঝুলায় দেওয়া হয়েছে মানে ওর আসলে পজিশনটা ফিক্সড, ও চাইলেও ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, রশি বরাবর ও কোনোটা মুভ করতে পারবে না, একদম ঠিক এই পয়েন্টের ঠিক নিচে ঝুলতে থাকবে। তাহলে আমরা এর পরের সিনারিওটা, এটা তো আসলে ওজনটা ঝোলানোর আগের সিনারিও, ওজনটা ঝোলানোর পরে কীরকম হবে সেটা একটু ড্র করে ফেলি। হ্যাঁ, সেটা ড্র করতে চাইলে আমরা যেটা করতে পারি, ঠিক এর নিচে এই বরাবর, এই পয়েন্টের ঠিক এই বরাবর নিচে কিছু দূর আসলাম। এরপরে এইখানে আমরা কি দিয়ে ফেলবো? আমরা
রশির প্রান্তগুলো এবার টান টান হয়ে যাবে, এই পোর্শনটুকুও টান টান হয়ে যাবে, এই পোর্শনটুকুও টান টান হয়ে গেল, তারপর এইখান থেকে ওজনটা ঝুলতে থাকবে। তাহলে ওজনটা ঝুলতে থাকবে, ধরে নিলাম ওজনটা ঝুলতেছে এইভাবে, এই একটা বক্স। এরপরে এখন আমরা আগাই, এইখানে তাহলে এটা ছিল এ পয়েন্ট, এটা বি পয়েন্ট ছিল, এই সি পয়েন্টে তো গিটটা বেঁধেই দিছি, একদম সি পয়েন্ট বরাবর খাড়া নিচের দিকে ডাব্লিউ ওজনের বস্তুটা ঝুলতেছে। এই বরাবর টান ধরে নিলাম T2, এই বরাবর টান T1, আর এই বরাবর ওয়েট কাজ করতেছে ডাব্লিউ। তাহলে এখানে কি হলো, তাহলে তিনটা বল T1, T2 আর ডাব্লিউ, এই তিনটা মিলে এই সি পয়েন্টে একটা কি তৈরি করছে, সি পয়েন্টে একটা সাম্যাবস্থা তৈরি করছে। এখন তারপরে কি বলে দেওয়া আছে, এবিসি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য ABC এবং ক্ষেত্রফল ডেল দ্বারা সূচিত হলে, তাহলে এই যে এখানে একটা এবিসি ত্রিভুজ তৈরি হলো, এইখানে যখন টান টান হয়ে গেল পোর্শনগুলো টান বলের কারণে, তারপরে এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে ABC, এই ABC ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে ডেল, আর বাহুগুলো হলো A, B, C, ABC। এখন কথা হলো এখানে কোন বাহুর দৈর্ঘ্য A কোনটা, B কোনটা, C এটা তো স্পেসিফিক্যালি বলে নেই, তাহলে আমরা কিভাবে নিব? ঘটনা হচ্ছে আমাদের আসলে কোনো ত্রিভুজের কেসে ওর বাহুর দৈর্ঘ্য যখন উইদাউট এনি স্পেসিফিকেশন এইভাবে বলে দিবে ইন জেনারেল, তখন আসলে আমরা একদম জেনারেল রেগুলার যে কনভেনশন সেই অনুযায়ী নিব। রেগুলার কনভেনশনটা কি, এটা আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে দেখে আসছি, একটু রিকল করাই দিই। এই জিনিসটা রেগুলার কনভেনশনটা এরকম যে ধরে নেই যে একটা ত্রিভুজ হচ্ছে ABC, তো ABC ত্রিভুজের এখানে যখন আমরা ত্রিভুজের শীর্ষগুলো ডিফাইন করতেছি, শীর্ষ বলো বা কোণ বলো, এই যে এগুলো আর কি, A কোণ, B কোণ, C কোণ, তো এই শীর্ষ বা কোণগুলোকে এগুলোকে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করা হয়, এবং এই শীর্ষগুলোর বিপরীত বাহুগুলোকে ওই সেম লেটারের স্মল লেটার দিয়ে ডিনোট করা হয়। কীরকম, এই A কোণের বিপরীত বাহু, তাহলে এটাকে আমরা স্মল লেটার অফ A দিয়ে ডিনোট করতে পারি, B কোণের বিপরীত বাহু এটাকে স্মল লেটার অফ B, আর এটাকে C কোণের বিপরীত বাহুকে স্মল লেটার অফ C দিয়ে ডিনোট করতে পারি। বুঝছি, এইটাই হচ্ছে আমাদের রেগুলার কনভেনশন। এইখানে জেনারেলি আমরা এই কাজটাই করে থাকি। এখানে যেহেতু প্রপার স্পেসিফিকেশন নাই, তাহলে আমরা রেগুলার কনভেনশন অনুযায়ী কাজটা করব। এই কারণেই এই রেগুলার কনভেনশনটা কি সেটা একটু বলে নিলাম। এখন আগেই এখানে দেখো, তাহলে এই A কোণের বিপরীত বাহু এটা হচ্ছে A, B কোণের বিপরীত বাহু এটা হচ্ছে B, C কোণের এটা C কোণ, এই C কোণের বিপরীত বাহু এটা হচ্ছে C থাকলো। এইগুলোর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর ABC ত্রিভুজের ক্ষেত্রফল বলে দেওয়া আছে ডেল। এইটা হলে দেখাও যে রশির CA অংশের টান, তাহলে রশির CA অংশের টান কি দেখো, এই যে CA অংশের টান হচ্ছে T1, তাহলে এই T1 ইজ ইকুয়াল টু দেখাতে বলছে WB ইন্টু C স্কোয়ার প্লাস A স্কোয়ার মাইনাস B স্কোয়ার বাই 4C ডেল, এই জিনিসটা দেখাতে হবে। এখন কথা হলো আমরা তো একদম ওভারঅল ফিগারটা ড্র করেই ফেলছি, এক কাজ করি, এইখানে তো সাম্যাবস্থার কেসে ল্যামির সূত্র অ্যাপ্লাই করব, তার আগে স্কেলেটনটা আমাদের একদম ওভারঅল জিনিসটার স্কেলেটনটা ড্র করে ফেলি। স্কেলেটনটা ড্র করার উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে কোণগুলোকেও একটু ঠিকঠাক বুঝে নেওয়া। এইখানে আসলে যেভাবে তারা কাজ করতেছে জিনিসটা এইরকম, জাস্ট সিম্পলি আমরা ওভারঅল ব্যাপারটা দেখার ট্রাই করব। এটা হচ্ছে T2, এটা T1, আর এইটা হচ্ছে W। এখন এইখানকার কেসে এইখানে এই যে আমাদের আসলে ল্যামির সূত্র অ্যাপ্লাই করার কেসে কি কি লাগে, আমাদের এই বলগুলোর ডেফিনেশন লাগে, সাথে ওদের কোণগুলো ঠিকঠাক ডিফাইন করার প্রয়োজন হয়, তাই না? এখন এদের মধ্যবর্তী কোণগুলোর মাঝে একটা জিনিস একদম খুব ভালোভাবে অলরেডি ডিফাইন্ডই আছে, কোনটা, এই T1 আর T2 মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে C কোণ, এই যে এই কোণটা এটা C কোণ, তাহলে এটা আলাদা করে আর ডিফাইন করার কিছু নেই, এটা অলরেডি ডিফাইন্ড। এখন আমাদের এই কোণটা এবং এই কোণটা এইগুলোকে কনটেক্সট অনুযায়ী ঠিকঠাক ডিফাইন করতে হবে। আগাই তাহলে এখানে দেখো, আমাদের এই কোণটা যদি বি কোণ হয়ে থাকে, তাহলে অবশ্যই এইটার এই যে এটা তো আনুভূমিক, তাই না? এটার আনুভূমিক, তাহলে আনুভূমিকের সমান্তরালে আমরা আরেকটা রেখা আঁকলাম, এটাও আনুভূমিক। এটা যদি আঁকি তাহলে এইটা কোণ বি হলে এইটা কোণও বি, একান্তর কোণ। ঠিক একইভাবে এইটা কোণ যদি এ হয়ে থাকে, তাহলে আমরা আনুভূমিক রেখা আঁকলে এই কোণটাও এ। আবার এইটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা কি বলতে পারতেছি, এই যে এই পাশের কোণটা এটা কত, 90 প্লাস বি, ঠিক একইভাবে এই পাশের কোণটা কত, 90 প্লাস এ, এই জিনিসটা বলতে পারতেছি। কুইক তাহলে সেই জিনিসটা লিখে ফেলি, 90 প্লাস বি 90 প্লাস এ হয়ে গেল। এই তো আমাদের তাহলে একদম স্কেলেটনটাও ফর্ম করে ফেলছি, সবগুলো কোণও দেখায় ফেলছি। এবার আমরা এখন ল্যামির সূত্র অ্যাপ্লাই করব। ল্যামির সূত্র অনুযায়ী কী লিখতে পারবো, ল্যামির সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো T1 বাই এর বিপরীত কোণের সাইন অনুপাত, তার মানে সাইন অফ 90 প্লাস বি। এরপর লিখতে পারবো T2 বাই, এখানে T2 বাই T2 এর বিপরীত কোণটা 90 প্লাস এ, তাহলে এটার সাইন অনুপাত সাইন অফ
90 প্লাস এ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কি এর বিপরীত কোণ সি কোণের সাইন অনুপাত সাইন সি থাকলো। এই তো এইভাবে করে জিনিসটা থাকলো। এখন এইটার কেসে এই ধরনের কেস সামনে আরও অনেকবার আসবে, তো এখন থেকে আমরা সবসময় এই কাজটা করব। কোন কাজ? এইখানে একটু মনোযোগ দাও, খেয়াল করো। এইখানে আসলে আমাদের প্রশ্নে চাইছে কি, প্রশ্নে কারা কারা ইনভলভড। প্রশ্নে সি অংশের টান ইজ ইকুয়াল টু এটা দেখাতে বলছে। সি অংশের টান মানে হচ্ছে T1, তার মানে আমাদের প্রশ্নে T1কে ডাব্লু দিয়ে এক্সপ্রেস করতে বলছে। তাহলে এখানে কে কে ইনভলভড? T1 ইনভলভড আর ডাব্লু ইনভলভড। আমাদের আসলে এই T2 যে এক্সট্রা করে লিখলাম, এইটা আসলে প্রথমবারই এখন থেকে লিখবো না। বুঝো কথা? আমাদের আসলে প্রশ্নে T2 নিয়ে কোনো কথাবার্তাই নেই, তাহলে T2 পোর্শনটার তো কোনো কাজই নেই। তাহলে T2 পোর্শনটা যেহেতু কোনো কাজ নেই, এরপর থেকে সবসময় আমরা এটা খেয়াল করে করে লিখব। এই মনে করো যে কোনো প্রশ্নে 3টা বল আছে হচ্ছে পি কিউ আর, এখানে প্রশ্নে হচ্ছে পি আর কিউ নিয়ে কাজ, আর নিয়ে কোনো কাজ নেই। তাহলে আর এর পোর্শনটুকু প্রথমেই লিখবো না, প্রথমেই ওই জিনিসটা ইগনোর করে যাব। বুঝছি? এইখানেও ওই কাজটা করবো আমরা। তাহলে দেখো এখানে কি হয়েছে, এখানে আমাদের T1 আর ডাব্লু এই দুইটা ইনভলভড আমাদের প্রশ্নের মধ্যে। তাহলে T2 নিয়ে তো কোনো কাজই নেই, তাহলে T2 পোর্শনটুকু প্রথম থেকেই আমরা কি করব? লিখবো না। T2 পোর্শনটুকু প্রথম থেকেই এখন থেকে লিখবো না। এই জিনিসটা এখন থেকে খেয়াল করব, খেয়াল করে অনুযায়ী কাজটা করব। দেখো তাহলে এখন তাহলে আমাদের এই দুইটা নিয়ে কাজ, একটা হচ্ছে T1 আর একটা হচ্ছে ডাব্লু। এখন এখানকার মাঝে আমরা দেখতে পাচ্ছি T1 বাই সাইন অফ 90 প্লাস বি। সাইন অফ 90 প্লাস বি মানে কি? কস বি। তাহলে খুব সিম্পলি এখানে আমরা এই জিনিসটাকে বানায় ফেলবো কস বি। এখন আমাকে কি করতে হবে? সি অংশের টান T1 ইজ ইকুয়াল টু এইটা পুরোটা দেখাতে হবে। তাহলে T1 হচ্ছে বামে ফ্রি রাখতে হবে। তাহলে T1কে বামে ফ্রি রাখি। তাহলে T1 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি যে ডাব্লু ইন্টু কস বি বাই সাইন সি। এইবার একটু ভালো মতো আমরা খেয়াল করি। দেখো তো আমাদেরকে T1 ইজ ইকুয়াল টু ডাব্লু ইন্টু বেশ কিছু জিনিস ভাগ দিয়ে আরও কিছু জিনিস এরকমভাবে আসে জিনিসটা। তো আমরা তো ডাব্লু এনে ফেলতে পারছি, এই যে ডাব্লু তো অলরেডি এসে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে কস বি সাইন সি এগুলোকে ভেঙেই এই যে যত কিছু আছে ডাব্লু বাদে সেগুলো আসবে। সিম্পল কথা। এখন কিভাবে আসবে একটু আমরা ভালো মতো অবজার্ভ করি। এখানে দেখি কি কি আছে। এখানে আছে ডাব্লু বাদে বি ইন্টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4c ডেল। আচ্ছা, আমরা একটা জিনিস একটু ভালো মতো খেয়াল করি তো, এই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই পার্টটা আমাদের খুব চমৎকার একটা ইন্ডিকেশন দিচ্ছে না? কিসের ইন্ডিকেশন দিচ্ছে? খেয়াল করো, এই যে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা আসলে কস বি এর ফর্মুলার পার্ট। অ্যান্ড এইটা নিয়ে আমরা আসলে এই চ্যাপ্টারের লেকচারেই কাজ করছি। কোথায়? একটু রিকল করাই দিই যাতে করে হিন্টসগুলো আমরা ঠিকঠাক ধরতে পারি। খেয়াল করো, এই যে এইখানে দেখো তো, এই যে কজ এ কস বি কস সি এগুলোর ফর্মুলা দেখছিলাম না? এগুলোর ফর্মুলা কেসে কী হতো? যদি এ কোণ থাকতো তাহলে এ স্কোয়ার মাইনাস হতো, বি কোণ থাকলে বি স্কোয়ার, সি কোণ থাকলে সি স্কোয়ার, এই যে এইভাবে করে জিনিসগুলো কিন্তু দেখানো হয়েছিল। তাহলে এখানে আমরা তো দেখতেছি, আমরা এখানে এই জায়গাটায় দেখতেছি যে আমাদের কস বি সাইন সি এগুলো থেকেই এই বাকি ডাব্লু বাদে বাকি পুরো পার্ট আসবে। কিভাবে আসতে পারে সেটা একটু ইন্ডিকেশনটা ফাইন্ড আউট করার ট্রাই করলাম। এখানে দেখলাম সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে বোঝাই যাচ্ছে কস বির আসলে এই যে এবিসি দিয়ে এক্সপ্রেসড ফর্মুলাটা এটা তো আসবে। অ্যান্ড এখান থেকে এই জিনিসটা দেখেই বোঝা যাচ্ছে ওই জিনিসটা আসতে হবে। তাহলে আমরা লিখে ফেলি। তাহলে কি হবে? ডাব্লু ইন্টু কস বির ফর্মুলা কী ছিল? কস বির ফর্মুলা হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ac থাকলো। এই পার্টটুকু রাখলাম। এরপরে বাকি কাজ। এখন কথা হচ্ছে সাইন সি আছে আমাদের, না হয় ABC এই জিনিসগুলো আনতে পারলাম। এখন সাইন সি কী কাজে লাগাতে পারি? আমরা আরেকটু এই জিনিসটা খেয়াল করি যেখানে আর কোনো ক্লু পিক করা যায় কিনা। এখানে আমরা দেখতেছি ডেল আছে। ডেল মানে কি? ডেল মানে হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল। আর আমাদের কি এখানে আছে? সাইন সি। তাহলে এখানে যেমন কস বির পরিবর্তে এই ফর্মুলা লিখে আমরা ABCতে শিফট হতে পারছি, তাহলে এখানেও আমাদের কি করতে হবে? সাইন সিকে ডেল বা ত্রিভুজের ক্ষেত্রফলে শিফট করাতে হবে। কিভাবে করানো যায়? সাইন সির সাথে একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে সাইন সি এটার রিলেশন কীরকম হতে পারে? এইটার রিলেশন কিন্তু আমরা 9-10 একটা ফর্মুলাতে পড়ছি। একটু দেখি বুঝি কিনা। দেখো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল হয় আর ওই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য যদি ABC হয় এবং কোণগুলো A কোণ, B কোণ, C কোণ এরকম হয়, তাহলে আসলে আমরা ফর্মুলা কি লিখতে পারি? ফর্মুলা লিখতে পারি হাফ AB সাইন সি। এই জিনিসটা পড়ে আসছে না?
অথবা এটাকে এইভাবে লেখা যায়, হাফ এ বি সাইন সি না লিখে যদি আমরা হাফ এ সি লিখি তাহলে লিখতে হবে সাইন বি, আর যদি হাফ বিসি লিখি তখন লিখতে হবে সাইন এ। মানে এক কথায় এইখানে যেই দুইটা বাহু গুণ হয়ে যাবে, এখানে এ বি আছে তাহলে ওখানে সাইন সি হবে, এ সি হলে সাইন বি, বিসি হলে সাইন এ, এরকম। তো এখানে আমাদের তো আসলে সাইন সি আর ডেল এই দুইটা জিনিস রিলেট করতে হবে, তাই না? সাইন সির পরিবর্তে ডেল দিয়ে কোনো কিছু লিখতে হবে, এই ক্লুটা আমরা এখান থেকে পিক করতে পারছি। তাহলে আমরা ওই কাজ করি, তাহলে সাইন সিকে ডেল দিয়ে এক্সপ্রেস করতে হবে, এই ফর্মুলা থেকে আগানো যাবে সিম্পলি। তাহলে আমরা ওই ফর্মুলা থেকে কাজটা এবার আগাবো। বোঝা গেছে? আই হোপ জিনিসটা সহজেই বোঝা গেছে যে আমরা আসলে কেন করতেছি। আমি কিন্তু কেনর পেছনে টাইমটা দিচ্ছি, যে এটা কেন করতেছি সেই ব্যাপারটা ক্লুগুলো নিজেরা যাতে পিক করতে পারি সেই ব্যাপারটা শেখানোর ট্রাই করতেছি। তাহলে সাইন সির মানটা কি লেখা যাবে? সাইন সির মান লেখা যাবে 2 ডেল বাই এ বি। এই কাজটা কেন করলাম? কারণ আমাদের প্রমাণের মধ্যে সাইন সি তো নাই, প্রমাণের মাঝে ডেল আছে। তাহলে ওই ক্লু পিক করলাম যে সাইন সিকে সামহাউ ডেলে শিফট করতে হবে, কনভার্ট করতে হবে, এই ফর্মুলা থেকে কনভার্ট করা যায়। তাহলে সাইন সি ইজ ইকুয়াল টু লেখা যায় 2 ডেল বাই এ বি, লিখে ফেলি। তাহলে লিখতেছি 2 ডেল বাই এ বি। এই তো, এইবার এই পুরো জিনিসটাকে একটু গুছায় লেখা ট্রাই করি। এইখানে নিচে এ আছে, এখানেও নিচে এ আছে, ক্যান্সেল হয়ে গেল, তাহলে এ চলে গেল, বাকিটা পড়ে থাকবে, বাকিটার মাঝে বি ডাব্লিউ আর এটা এখানে 2c। ওকে, তাহলে কি থাকে দেখো, এই বিটা উপরে চলে যাবে, তাহলে থাকবে বি ডাব্লিউ, থাকলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা উপরেই থাকলো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর কি হচ্ছে, এইখানে নিচে আছে 2c, এখানে আছে 2 ডেল, তার মানে এগুলো গুণ হয়ে যাবে, তাহলে থাকবে 4c ডেল। এই তো চলে আসছে, আমার যেটা দেখাতে বলছিল সেই পুরো ব্যাপারটা এনে ফেলতে পারছি আমরা। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখন একটু আমরা ওভারঅল সামারিটা দেখি, হ্যাঁ, যদি কোনো পয়েন্টে আমাদের ডাউট থেকে থাকে ইনশাল্লাহ এখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের কনটেক্সটে বেশ কিছু জিনিস বলা ছিল, আমরা লাইন বাই লাইন গো থ্রু করে একদম ধাপে ধাপে ধীরে ধীরে কনটেক্সটটা ওইখানে ফিগারে কনভার্ট করছি, এটাকে একটা আমরা চিত্রের মাধ্যমে দেখার ট্রাই করছি। তারপরে এইটা দেখার পরে তখন ওখান থেকে আমরা একটা স্কেলেটন ফর্ম দাঁড় করছি, যেখানে আমরা কোণগুলোকে ঠিকঠাক ডিফাইন করে নিছি। কোণগুলোকে ডিফাইন করে নেওয়ার পরে তারপরে সেখান থেকে আমরা ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করব। ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করার কেসে এখানে T1 আর W ইনভলভড, তো যার কারণে T2 পোর্শনটুকু বাদ দিয়ে দিব। অ্যান্ড এই কাজটা এইখানে তো আমি বলে দিয়ে পুরোটা লিখে তারপরে বলে দিয়ে করছি, এরপর থেকে লিখবই না। যেই পোর্শনটুকু ইনভলভড না আমাদের কোয়েশ্চেনে যা যা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে তার সাথে, সেটাকে প্রথমেই লিখবো না, বুঝছি? ওকে, তারপরে এখান থেকে আগালাম, এখান থেকে আগায় দেখতেছি T1 ইজ ইকুয়াল টু আসে W cos B বাই সাইন সি, কিন্তু আমাদের তো যেটা দেখাতে বলছে সেখানে cos B ও নাই সাইন সিও নাই, তার মানে সেগুলোর পরিবর্তে এমন কিছু লিখতে হবে যেটাতে এই জিনিসগুলো আসবে। এখন সেটা কিভাবে লিখতে পারি সেটার ক্লু ফাইন্ড আউট করার জন্য একটু অবজার্ভ করছি ঠিকঠাক। এই যে এই টার্মটা দেখে আসলে কিসের ইন্ডিকেশন পাচ্ছি? cos B ফর্মুলার। কোন ফর্মুলাটা? ওই যে ABC দিয়ে ফর্মুলা, তো যার কারণে ওই cos B এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিছি। এরপরে কাজ কি, এখন নিচে আছে সাইন সি, এখানে দেখাইতে যেটা বলছে সেখানে তো সাইন সি নাই, তার মানে সাইন সির পরিবর্তে অন্য কোনো কিছু লিখতে হবে। কি লিখতে হবে? এই যে এখানে ডেল আছে, তাহলে এক কাজ করি, সাইন সির সাথে ডেলের সম্পর্কটা একটু চিন্তা করি। এই যে সাইন সির সাথে ডেলের সম্পর্ক এরকম, তাহলে সাইন সির পরিবর্তে এইটা লেখা যাবে, তাহলে ওইটা লিখে দিছি যাতে করে ডেল ইনভলভড হয়। ডেল ইনভলভড হয়েছে, আমাদের যা চাইছিল সেই জিনিসটা চলে আসছে। আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আগাই তাহলে এবার। এরপরে দেখো, এরপরে কোয়েশ্চেনে বলছে একটা আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে দুইটা বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা একটা রশির দুইটা প্রান্ত বাঁধা আছে। একটু বুঝে বুঝে আগাই। তাহলে আমাদের একটা আনুভূমিক রেখা আছে, এই আনুভূমিক রেখায় 25 সেন্টিমিটার ব্যবধানে, এইটা আগে বিল্ড করি। তাহলে এই মনে করো আমাদের আনুভূমিক রেখা, এইটাতে 25 সেন্টিমিটার ব্যবধানে, তার মানে এইটুকু হচ্ছে 25 সেন্টিমিটার, এইটুকু আমাদের 25 সেন্টিমিটার ব্যবধানে থাকলো। এই ব্যবধানে দুইটা বিন্দুতে, এই একটা বিন্দু একটা প্রান্ত আর এই আরেকটা বিন্দু আরেকটা প্রান্ত, এই দুইটা বিন্দুতে 31 সেন্টিমিটার লম্বা একটা রশির দুইটা প্রান্ত বাঁধা আছে। তাহলে এখন এই যে দুই প্রান্তে আমাদের আসলে একটা রশির দুইটা প্রান্ত বাঁধা আছে, যেই রশিটার লেন্থ হচ্ছে 31 সেন্টিমিটার। তাহলে 31 সেন্টিমিটার এইরকমভাবে কিছুটা ঝুলে থাকবে। কেন? কারণ দেখো এইখানে এই লেন্থটাই 25 সেন্টিমিটার, যদি আমি এই 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের গ্যাপে 25 সেন্টিমিটার দৈর্ঘ্যেরই একটা রশি বাঁধতে চাইতাম, তাহলে একদম রশিটা টান টান হয়ে থাকতো। এখন রশির লেন্থটা যেহেতু 25-এর থেকে বেশি, তাহলে অবশ্যই কিছুটা ঝুলে থাকবে, বুঝলাম? তাহলে রশির লেন্থ যেহেতু 31, এভাবে কিছুটা ঝুলে থাকলো। এরপরে কি বলা হয়েছে?
এইখানে রশির এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে ডাব্লু ওজনের একটা বস্তু সংযুক্ত করা হলো। তাহলে এখানে এই রশির যে কোনো একটা প্রান্ত থেকে, মনে করো এই প্রান্ত থেকে নিলাম, এই প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, তাহলে কাছাকাছি এখানে কোথাও এই পয়েন্টটায় কি করা হলো, ডাব্লু ওজনের একটা বস্তু সংযুক্ত করা হয়েছে। এরপরে বলা হয়েছে 7 সেন্টিমিটার রশির টান এত হলে ডাব্লুর মানটা নির্ণয় করতে। তাহলে এখন ডাব্লু যদি আমরা ওজনটা এখানে ঝুলাই দিই, তাহলে আসলে এর পরের সিনারিওটা কীরকম হবে, একটু আমরা সেই জিনিসটা ড্র করার ট্রাই করি। সেই জিনিসটা ড্র করতে গেলে আমাদের ব্যাপারটা আসবে এরকম যে ঠিক খাড়া এর নিচ বরাবর, এই যে এইখানে ঝুলাই দেওয়ার ট্রাই করতেছি, তাহলে এর নিচ বরাবরে এইখানে বস্তুটা ঝুলে যাবে। তখন রশির এই পোর্শন টান টান হয়ে যাবে, ওই পোর্শনও টান টান হয়ে যাবে। এই তো এইখানে একটা বস্তুকে আমরা ঝুলাই দিচ্ছি ডাব্লু ওজনের। থাকলো এইখানে, তাহলে এই ডাব্লু ওজনের বস্তু ঝুলতেছে, নিচের দিকে ওর ওয়েট কাজ করতেছে। এই বরাবর একটা টান বল T1, এই বরাবর টান বল T2 কাজ করতেছে। এখানে আমাদের এই যে টোটাল ডিফারেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। আর এই রশির টোটাল দৈর্ঘ্য ছিল 31। তুমি খেয়াল করো তো, রশির যে টোটাল দৈর্ঘ্য ছিল 31 সেন্টিমিটার, এইটা এই যে ডাব্লু ওজনের বস্তু ঝুলাই দেওয়ার পরে কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। রশির তো আসলে দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, জাস্ট টান টান হয়ে যাবে রশিটা। যদি টান টান হয়ে যায়, এখানে স্পষ্ট বলছে যে 7 সেন্টিমিটার দূরে, রশির এক প্রান্ত থেকে 7 সেন্টিমিটার দূরে, তার মানে এই প্রান্ত থেকে ধরে নিলাম এইটুকু হচ্ছে 7 সেন্টিমিটার, এই রশি বরাবর এটুকু 7 সেন্টিমিটার। তাহলে বাকিটা কত? পুরাটা ছিল 31, তাহলে এই পোর্শন থেকে এইটুকু যদি 7 হয়, বাকিটা 24, এটা তাহলে 24 সেন্টিমিটার। এখন ওই রশিটাই এই ওজন ঝোলানোর পরে টান টান হয়েছে, তার মানে কি হবে, এইটুকু হচ্ছে 7 আর এই পোর্শনটুকু এটুকু হচ্ছে কত, 24। আর আমাদের এই উপরেরটা কত, এটুকু 25, যা ছিল তাই। বুঝছি? এখন তাহলে এইবার বলছে 7 সেন্টিমিটার রশির টান 48 কেজি ওজন হয়। তাহলে এই যে 7 সেন্টিমিটার রশির টান মানে হচ্ছে T1, এই পার্টটুকুর টান হচ্ছে T1টা হচ্ছে 48 কেজি ওজন। তার মানে T1 ইজ ইকুয়াল টু বলে দেওয়া আছে 48 কেজি ওয়েট, 48 কেজি ওয়েট। এরপরে ডাব্লুর মানটা নির্ণয় করতে বলছে। আগাই তাহলে আমরা এইটার যদি স্কেলেটনটা একটু ড্র করি, তাহলে কীরকম দাঁড়াবে একটু দেখো। এইখানে আমাদের এই পাশে একটা বল, খাড়া নিচের দিকে একটা বল, এবং এই পাশে আরেকটা বল, তাই তো? এখন এইখানকার কেসে আমাদের আসলে কি ডিফাইন করা দরকার? আমাদের এইখানে তো T1, এটাকে T2 আর এটাকে ডাব্লু তো বলেই ফেলছি, আমাদের ডিফাইন করা দরকার কোনগুলো, তাই না? এখন এইটার কেসে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, এইখানে এই 7, 24, 25 এরা মিলে আসলে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে। বুঝছো? 7, 24, 25 এরা হলো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে, এরা হলো পিথাগোরাসের ত্রয়। এখন এইটা তো আমার মাথায় আছে বা আমার মনে আছে, বা এই ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে গিয়ে আমি এটা ফেস করছি বলে ডিরেক্ট বললাম। তোমাদের কেসে কি করবা? তোমাদের কেসে যদি এর কোনগুলো ফাইন্ড আউট করতে চাও, সিম্পলি কস ফর্মুলা অ্যাপ্লাই করবা। কোন কস ফর্মুলা? এই যে একটু আগে যা দেখছো তাই, একটু আগে যেই কস ফর্মুলা অ্যাপ্লাই করছো, এই যে এখানে কস বির ফর্মুলা দিয়ে এটা অ্যাপ্লাই করছো, সেটা সেখানে তুমি কস ফর্মুলা অ্যাপ্লাই করলে যেই কোণ সম্পর্কে তুমি জানতে চাও ওই কোণটা বের হয়ে যাবে। একটা ত্রিভুজের যখন 3টা বাহুই জানা থাকে, 3টা বাহুর দৈর্ঘ্যই, তখন আসলে সবগুলো কোণ কস ফর্মুলা দিয়ে বের করে ফেলা যায়। যেমন মনে করো এই যে এই কোণটা যে 90 ডিগ্রি, এটা তো আমি মনে করো যে এর আগেও ফেস করছি, যার কারণে বললাম। এখন তুমি এটা জানো না, তাহলে তুমি কি করবা? তুমি সিম্পলি এখানে এই কোণটাকে মনে করো এই কোণ ধরলা, তাহলে কজ এর ফর্মুলা অ্যাপ্লাই করলা। কজ এর ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2bc। ওটা অ্যাপ্লাই করো। এ বি সি তিনটারই দৈর্ঘ্য তোমার কাছে আছে, একটা 7, একটা 24, একটা 25। তারপরে সেখান থেকে তুমি এই ফর্মুলা থেকে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। ঠিক একইভাবে তুমি যদি এই অ্যাঙ্গেলটা চাও তাও পেয়ে যাবা, এই অ্যাঙ্গেলটা চাও তাও পেয়ে যাবা। বুঝছো? তার মানে সবগুলো অ্যাঙ্গেলই তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। বুঝা গেছে? ওকে, তাহলে এবার আগাই আমরা। এখানে আমরা দেখতেছি তাহলে কি, এই যে এই অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 90, এটা হচ্ছে 90 থাকলো। একটা অ্যাঙ্গেল একদম টোটালি ডিফাইন্ড হলো আমাদের কাছে। অ্যান্ড বাকিগুলোর কেসে কি করতে পারি? বাকিগুলোর কেসে আমরা সিম্পলি নাম দিয়ে যদি আগাই, এই মনে করো এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে আবারও আগের মতো, আগের কনটেক্সটে যা করছিলাম তাই, এই যে এখানে যা করছি হুবহু তাই করব। তাহলে এখানে দেখো তো আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো যে এটা যদি বি হয়ে থাকে, এইটাও বি। ঠিক একইভাবে এটা যদি এ হয়ে থাকে, এইটাও এ, তাই না? তাহলে আমরা বলতে পারতেছি কি, যে এই পাশেরটুকু টোটালি কত? এইখানে তো এটা 90, 90 প্লাস বি, এটা হচ্ছে 90 প্লাস বি। ঠিক একইভাবে
এই যে এটা 90 আর সাথে এ, তার মানে এটা হচ্ছে টোটালি 90 প্লাস এ। বুঝলাম। এখন এখান থেকে তাহলে এখন আমরা কি করে ফেলছি, T1 T2 W বল তিনটা ডিফাইন করে ফেলছি, কোনগুলোকেও ডিফাইন করে ফেলছি, স্কেলেটনটা টোটালি কমপ্লিট হয়েছে। এখন এখান থেকে আমরা ডিরেক্ট ল্যামের ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন ল্যামের ফর্মুলা অ্যাপ্লাই করার কেসে আমি তোমাকে কী বলছিলাম যে এইখানে এখন থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কোয়েশ্চেনে যারা যারা ইনভলভড, যাদেরকে আমার লাগবে, যাদেরকে দরকার, শুধু তাদেরকে রাখবো, যেটা আমাদের প্রয়োজনীয় না, যেটা কোয়েশ্চেনে ইনভলভ না, ওই পোর্শনটুকুকে শুরুতেই বাদ দিয়ে দিব। এখানে পোর্শন কি হবে, T1 বাই সাইন অফ এর বিপরীত কোণ, T2 বাই সাইন অফ এর বিপরীত কোণ এবং W বাই সাইন অফ এর বিপরীত কোণ। এখন কথা হচ্ছে আমাকে দেখতে হবে যে কোয়েশ্চেনে কারা কারা ইনভলভড। কোয়েশ্চেনে দেখো এখানে বলেই দিছে স্পষ্ট 7 সেন্টিমিটার রশির টান এত, তার মানে 7 সেন্টিমিটার রশির টান এই T1 ইনভলভড। আর কে ইনভলভড, ডাব্লুর মান নির্ণয় করো, তার মানে ডাব্লু ইনভলভড। কিন্তু এই T2 নিয়ে কোনো কথাবার্তা নাই, তার মানে T2 নিয়ে যেহেতু কোনো কথাবার্তা নাই, এটা ইনভলভড না, তাহলে এটা শুরুতেই লিখবো না। বুঝছি, আমাদের ল্যামের ফর্মুলা তো তিনটা পার্টের মাঝে এটা যেহেতু দরকার হচ্ছে না, আমরা ওটা লিখবই না, শুরুতেই এই দুইটা পার্ট লিখেই কাজ শুরু করব। আগে তাহলে এখানে তাহলে কি দাঁড়াচ্ছে যে T1 বাই কত, T1 বাই হচ্ছে বিপরীত কোণ হলো 90 প্লাস 20, তার 90 প্লাস বি, তার মানে হচ্ছে সাইন অফ 90 প্লাস বি। তারপরে কি আসে, ডাব্লু বাই সাইন অফ, ডাব্লুর বিপরীত কোণ হচ্ছে 90, সাইন 90, সিম্পল। তাহলে সাইন 90 মানে তো 1, এখানে আসলে এটা 1 হয়ে গেল, তার মানে আমাদের এখানে ডাব্লুর মানটার কেসে ডাব্লুর মান আমরা বের করতে চাচ্ছি, এই যে ডাব্লুর মান বের করতে বলছে, তাহলে ডাব্লুর মান কি দাঁড়াবে, সাইন 90-র মান যেহেতু 1, এটা থাকাও যে না থাকাও তাই, ওই কারণে ওই জিনিসটাকে ইগনোর করলাম। তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু ডাইরেক্ট আসতেছে T1 বাই, আবারও আসছে কি সাইন অফ 90 প্লাস বি, সাইন অফ 90 প্লাস বি মানে কি কস বি, তাহলে হচ্ছে কস বি। এখন এইখানে T1 এর মানটা আমরা স্পষ্ট জানি 48 কেজি ওয়েট, সেটা বসাই দিব, আর কস বি এর মানটা আমাদের সিম্পলি লাগবে, তাহলে কস বির মানটা বের করে নিব। এখন দেখো এইখানে কস বির মানটা তুমি কীভাবে বের করতে পারো, ওই যে কস ফর্মুলা বলছিলাম, কস ফর্মুলা অ্যাপ্লাই করবা, এই কোণের জন্য কস ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলে সিম্পলি কস বির মানটা পেয়ে যাবা। অথবা এইখানে যেহেতু এখন আমরা কি পেয়ে গেছি, এখানে আমরা বুঝেই গেছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের কেসে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করা তো খুব সহজ, সেই কেসে ওই অনুযায়ী আগাতে পারি। যেমন ধরো এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এইটা কোণ হচ্ছে 90 হয়েছে, তাই না, এইটা কোণ যেহেতু 90, তার মানে এই 25টা হচ্ছে কি অতিভুজ, আর সমকোণে সন্নিহিত বাহু হচ্ছে 7 আর 24, তাহলে কস বি মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমিকে এটাকে যদি থেটা চিন্তা করি, ভূমি হচ্ছে 24, অতিভুজ হচ্ছে 25, তার মানে কস বি হবে 24/25। বুঝছি। আর তুমি যদি এইভাবে করে না বুঝতে পারো যে আচ্ছা ঠিক আছে আমার তো এখানে এইটা যে 90 আমি দেখেই বুঝতে পারিনি, কোনো সমস্যা নেই, তুমি সিম্পলি ওই ফর্মুলা অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। তাহলে এখানে T1 এর মানটা বসাই দিই, T1 এর মান কত 48 কেজি ওয়েট, আর কস বির মান তো একটু আগেই বললাম যে এখানে কস বির মান কত, ভূমি বাই অতিভুজ অর্থাৎ 24/25, 24/25। তাহলে আমরা গুণ করে দিই, তাহলে কত আসে, এইখানে 25 উপরে উঠে যাবে, তাহলে 48 ইন্টু 25/24, এখানে 2 আসে, তার মানে 50, তাহলে আমাদের আনসার হচ্ছে 50 কেজি ওয়েট। এই তো কাজ শেষ। বুঝছি, আমি কিন্তু যথেষ্ট ধীরে ধীরে আগাচ্ছি ইচ্ছে করেই, যাতে সবগুলো পয়েন্ট আমাদের ক্লিয়ার হয়। তাহলে এইটার কেসে কি বলছিল, এইটার কেসে ঘটনাটা হচ্ছে যে আমাদের হরাইজন্টাল একটা ডিস্টেন্স দেওয়া ছিল, আর রশির দৈর্ঘ্যটা টোটাল দৈর্ঘ্য বলে দেওয়া ছিল, তারপরে বলছে যে কোনো একটা প্রান্ত থেকে এত সেন্টিমিটার দূরে, তাহলে এই যে এখানে এত সেন্টিমিটার দূরে একটা বস্তু ঝুলাই দিছি ডাব্লু ওজনের, তারপরে এইটুকুর এই পোর্শনের টান বলে দেওয়া আছে, একটা পোর্শনের টান বলে দিয়ে এই ডাব্লুর মানটা জানতে চাইছে। আমরা ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করছি, অ্যান্ড এইখানে আমাদের স্কেলেটনটার কেসে এই কোণগুলো নিয়ে আমরা কনসার্ন থাকি, তাই না, এখানে আমি কোণগুলো এই যে এটা কোণ বি হলে এটাকেও বি, এটা এ, এটা হলে এটাও এ, এইভাবে করে আগাইছি। এখন তুমি যদি ভাবো যে ভাইয়া এখানে তো আমি 7, 24, 25 এই ত্রিভুজের 3টা বাহুই জানি, তাহলে 3টা কোণই তো স্পেসিফিক্যালি একদম ক্যালকুলেটারে পেয়ে যাব, ওভাবে স্পেসিফিক্যালি যদি বের করেও লিখো তাও চলবে, একই ব্যাপার, বুঝছো, কোনো সমস্যা এখানে নাই। এই তো, তারপরে আমরা সিম্পলি ক্যালকুলেশন করছি, আমাদের মান চলে আসছে। আই হোপ বাকিটা বুঝছি, সামনে আগাই তাহলে। এরপরে দেখো এখানে কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে প্রশ্ন সাধারণত যেভাবে আসে, এই পয়েন্টটা একটু ক্রুশাল, একটু ভালো মতো বোঝা ট্রাই করি। দেখো তো আমরা আসলে যখন এর আগের টপিকটা পড়ছিলাম, এর আগের লেকচারে, সেই টপিকটা কি ছিল, সেটা ছিল যে আমাদের অবাধে চলতে পারে, রশিতে অবাধে চলতে পারে এমন বস্তু, তাই না, এই যে আমাদের রশিতে অবাধে চলতে পারে এমন বস্তু, এইটার আলোচনা শেষে আমরা
এর উপর বেস করে আরও কিভাবে আসতে পারে সেই জিনিসটা দেখছিলাম না, যে এই যে আরও যেভাবে আসতে পারে। তো ঠিক তেমনি এই যে যেহেতু আমরা টপিকের শেষে এক্সটেনশন আকারে ক্রুশাল কিছু জিনিস আলোচনা করতেছি, সেই সুবাদে এই যে এই পয়েন্টটা প্রশ্ন সাধারণত যেভাবে আসে, এই পয়েন্টটা হচ্ছে এই টপিকের ক্রুশাল পার্ট। কোন টপিকটা? ওই গিট দেওয়া বস্তু। গিট দেওয়া বস্তু ক্রুশাল পার্ট হচ্ছে এটা। একটু মনোযোগ দিয়ে শুনি। এইটার কেসে ঘটনা হচ্ছে সাধারণত এই যে গিট দেওয়া বস্তুর কোয়েশ্চেনগুলো যখন আসে, সাধারণত কী হয় জানো? সাধারণত এই অ্যাঙ্গেলটা 90 দেওয়া থাকে মোস্ট অফ দ্য কেসেসে। তুমি বইয়ের ম্যাথগুলোও মিলাও, বইয়ের ম্যাথগুলোর কেসেও দেখবা যে একটা ম্যাথ বাদে মনে হয় সবগুলোতেই এই কোণটা 90 ছিল। এই যে যেমন এই কোয়েশ্চেনটা তোলা হয়েছে, এই কোয়েশ্চেনটার কেসেও এইখানে কোনটা কত আসছে? 90 আসছে। তো দেখা যাবে যে সাধারণত যেই ধরনের প্রশ্ন আসে, এই গিট দেওয়া বস্তুর কেসে যে ধরনের প্রশ্ন আসবে, সেই সবগুলোতেই মোটামুটি এই কোণটা 90ই থাকে। এখন 90 বাদে কি অন্য কিছু দিতে পারে না? পারে, কিন্তু এইখানে সাধারণত কোণটা কি হয়? 90ই দেওয়া থাকে, বুঝছো? তো যার কারণে এই ব্যাপারটা একটু নোটিস করবা। এখন এইটা জানার সুবিধা কী ভাইয়া? এইটা জানার সুবিধা হচ্ছে কষ্ট করে তোমাকে তখন কোনগুলো সম্পর্কে কনফিউজ থাকতে হচ্ছে না, বা কোনগুলো বের করার যে আরেকটা স্টেপ সেটা পার করতে হচ্ছে না। তুমি যখন এই যে এই লেন্থ আর এই লেন্থ পাচ্ছ, তিনটা লেন্থ যখন পাচ্ছ, তখন তুমি একটু ওই পিথাগোরাসের উপপাদ্যটা দিয়ে চেক করে নিবা, বুঝছো? প্রথমেই এটা একটু চেক করে নিবা যে সবচেয়ে বড় বাহুটার লেন্থের স্কোয়ার কি অন্য দুইটার স্কোয়ারের যোগফল হচ্ছে কিনা। অন্য দুইটার স্কোয়ারের যোগফল যদি হয়, অর্থাৎ কি হয়, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এটা হয়, তখন তুমি বুঝেই যাচ্ছ যে এই কোণটা 90। তারপরে তখন সিম্পলি তোমার কাজটা একটু সহজ হয়ে যাবে। আর যদি না হয়, তখন তোমাকে কষ্ট করে সবগুলো একটু বের করতে হবে, বের করে একইভাবে আগাতে পারবা। তবে এইটা একটা ভাইটাল ক্লু হতে পারে। বোঝা গেছে? এই তো। তো এখানে প্রশ্ন সাধারণত যেভাবে আসে, এই পোর্শনটুকুতে আমরা এই ব্যাপারটা আলোচনা করলাম যে এই ধরনের প্রশ্নে সাধারণত মোস্ট অফ দ্য কেসেস 90% কেসে এইটা তোমাকে 90 ডিগ্রি দেওয়া থাকবে। আগাই তাহলে। এরপরে আসি, এরপরের যে টপিক সেটা হচ্ছে ঝুলানো গোলক সংক্রান্ত। এইখান থেকেও কোয়েশ্চেন আসে। এই ব্যাপারটাতে প্রথমে আমরা একটু কনটেক্সচুয়াল আলোচনা করি। এখানে কি হবে? এখানে আমাদের দেয়ালের কোনো একটা সার্টেন পয়েন্টে, এইখানে এই পয়েন্ট থেকে, এই সার্টেন পয়েন্ট থেকে একটা গোলক, গোলক মানে আমরা একদম নিরেট গোলক চিন্তা করি, বা ফুটবলের কেসেও চিন্তা করতে পারি। এইখানে ফুটবল জাতীয় নিরেট বা ফাঁপা একটা গোলক এইখানে ঝুলাই দেওয়া আছে রশির সাহায্যে বেঁধে। এখন এইটার কেসে দুই একটা পয়েন্ট একটু কনফিউজিং লাগে স্টুডেন্টদের, সেই ব্যাপারটা প্রথমে একটু ক্লিয়ার করি। খেয়াল করো তো, এইখানে বেশ কিছু বল ইন্টারাক্ট করতেছে না? কীরকম? তুমি খেয়াল করো, এইখানে এর ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে, থাকলো। তারপরে এখন কথা হচ্ছে এই রশিটা ওকে টেনে ধরে আছে, এখানে টান বল কাজ করতেছে, থাকলো। এরপরে এখন কথা হচ্ছে এই যে এই গোলকটা এর সাথে যে কন্ট্যাক্টে আছে, এর উপর একটা ফোর্স অ্যাপ্লাই করতেছে, হ্যাঁ হইলো। আবার এই যে দেয়ালটার উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে, এইখানে আবার ওই দেয়ালটা ওকে একটা ফোর্স ব্যাক দিচ্ছে, হ্যাঁ আছে। তাহলে এখানে তো বেশ কিছু বল কাজ করতেছে। এখানে আসলে ঘটনাটা কীরকম হবে, বা আমরা কোন বলগুলোকে নিব, কোন বলগুলোকে নিতে পারবো, কোনগুলোকে নিতে পারবো না, সেই ব্যাপারটা প্রথমে একটু এই ডাউটগুলো ক্লিয়ার করি। খেয়াল করো, এইখানে যখনই আমরা একটা বস্তুর বা একটা সার্টেন পয়েন্টের উপরে হচ্ছে তোমার সাম্যাবস্থা নিয়েই কাজ করতেছি, সাম্যাবস্থার কেসে কি হতে হয়? সাম্যাবস্থার কেসে লব্ধি শূন্য হয়। তো লব্ধি শূন্য হয় মানে কি? লব্ধি নির্ণয় করা গেছে বলেই তো শূন্য হয়েছে। এখন কথা হচ্ছে এইখানে যদি আমরা এই চারটা বলই নিয়ে ফেলি, তাহলে আসলে এদের লব্ধি নির্ণয় করা যাবে না। এখন কথা হলো কেন লব্ধি নির্ণয় করা যাবে না? একটু মনে করো, এই চ্যাপ্টারের লেকচারে আমি একটা পর্যায়ে এসে এই কথা তোমাদের বলছিলাম যে দেখো, যখনই আমরা এই লব্ধি নির্ণয়ের কথাবার্তা বলতেছি, তখনই আসলে বলগুলা একটা বস্তুর উপরে প্রয়োগ করা হয়েছে এরকম সিনারিওতে থাকতে হবে। কীরকম? যে মনে করো আমি কি করলাম, আমি এই যে মাটির উপরে দাঁড়ায় আছি, এখন আমার ওজনের সমান পরিমাণ বল আসলে মাটির উপর কাজ করতেছে, আর মাটি আমাকে ওই সেম পরিমাণ বল আসলে কি দিতেছে? প্রতিক্রিয়া বল আকারে দিতেছে। এই দুইটা বলের মাঝে আমরা লব্ধি নির্ণয় করতে পারবো না। এই দুইটা বলের মাঝে লব্ধি নির্ণয় করতে পারবো না, যার কারণে অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্স, আমরা ওই যে নিউটনের থার্ড লতে যা পড়ছিলাম, অ্যাকশন ফোর্স আর রিয়াকশন ফোর্সের লব্ধি নির্ণয় করা যায় না। কেন? কারণ তারা একটা বস্তুর উপর কার্যরতই হয় না। অ্যাকশন ফোর্স কার্যরত হচ্ছে এখানে মাটির উপরে, আর রিয়াকশন ফোর্স কার্যরত হচ্ছে আমার উপরে। তো এখন ওরা তো দুইজন আমার উপরে কাজ করতেছে না। ওই দুইটা বলই যদি আমার উপরেই কাজ করতো, তখন আমি ওই দুইটা বলে লব্ধি নির্ণয় করতে পারতাম, বা ওই দুইটা বলই যদি ভূমির উপরে কাজ করতো, তখন আমি ওদের লব্ধি নির্ণয় করতে পারতাম। এখন এইখানে আসলে একটা ফোর্স কাজ করে ভূমির উপরে, আরেকটা ফোর্স কাজ করে আমার উপরে, এই দুজনের লব্ধি নির্ণয় করা পসিবল না। তো
বুঝছি? তো যার কারণে এইখানে আসলে এই যে অ্যাকশন রিয়াকশন ফোর্স বা ক্রিয়া প্রতিক্রিয়া বল, এরা দুইজন একে অপরকে কাটাকাটি করে জিরো করে দেয় না। আমাদের ক্রিয়া প্রতিক্রিয়া বলের কেসে এটা যখন আমরা পড়ি ওই নিউটনের তৃতীয় সূত্রে, তখন আসলে অনেক জেনেরিক, অনেক কমন একটা কোয়েশ্চেন হয়ে থাকে স্টুডেন্টদের যে আচ্ছা এরা যদি মানে সমান এবং আলটিমেটলি ওদের চিহ্ন বিপরীত হয়ে থাকে তাহলে তো আসলে এরা একে অপরকে নালিফাই করে দিচ্ছে, জিরো করে দিচ্ছে। ব্যাপারটা আসলে মোটেও এমন না, তারা নালিফাই করতে পারবেই না, কারণ তাদের লব্ধি নির্ণয় করা পসিবলই না। লব্ধি তখন নির্ণয় করা পসিবল হয় যখন একই বস্তুর উপরে কাজ করে, তাই না? এই তো, এই যে বেসিকটা বলছিলাম ওই বেসিকটা এখানে কাজে লাগবে। একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনি, খেয়াল করো। এইখানকার কেসে আমরা আসলে কোন বস্তুটা সাম্যাবস্থায় আছে, কার কেসে কী চিন্তা করতেছি সেই জিনিসটা একটু খেয়াল করি। এইখানে আমরা চিন্তা করতেছি এই যে এই বস্তুটা, এই যে গোলকটা, এর উপরে যতগুলো বল কাজ করে সেগুলো মিলে আসলে সাম্যাবস্থা তৈরি করছে। এখন ওই যে ওই বস্তুর উপরে যতগুলো বল কাজ করে ওদের লব্ধি নির্ণয় করা যাবে। তাহলে আমরা দেখি কি কি বল বস্তুর উপরে, এই গোলকটার উপরে কাজ করে। তুমি দেখো এই যে টার্ন বলটা, এটা গোলকটার উপরে কাজ করে। হ্যাঁ, ট্রু, ভেরি ট্রু, ঠিক আছে, গোলকটার উপরে কাজ করে। তারপরে এই যে এর ওয়েটটা, হ্যাঁ এটা ওর ওয়েট, ওকে নিচে টানতেছে এর ওয়েটটা, তাহলে ওর উপরে কাজ করে এই বলটা, ঠিক আছে গেল। এই রিয়াকশন ফোর্স, এইখানে তলে যে ও ধাক্কা দিছিল ওইটার রিয়াকশন ফোর্স, এইটা আসলে ওর উপরে কাজ করে। হ্যাঁ একদম ঠিক আছে। তাহলে আমরা দেখতেছি যে এখানে আসলে এই বলটা এবং এই বলটা, এই তিনটা আসলে এই গোলকটার উপরে কাজ করে। কিন্তু এই যে এই গোলকটা নিজে যে এই যে এখানে একটা তল আছে, এখানে একটা দেয়াল ধরে নাও, এই দেয়ালের উপরে যে একটা বল প্রয়োগ করছিল এই বলটা, এটাকে পি ধরে নিচ্ছি, এই পি বলটা আসলে কার উপর কার্যরত হয়েছে? দেয়ালের উপর কার্যরত হয়েছে। দেয়ালের উপর কার্যরত হয়েছে, এটা তো এই যে তোমার গোলকের উপর কার্যরত বল না। আর গোলকের উপর কার্যরত বল না হলে সেটা তো লব্ধির ভিতরে অন্তর্ভুক্ত হতে পারবে না। ভালো মতো বুঝো। দেখো আমি কি বলছি, যে বেশ কয়েকটা বলের লব্ধি নির্ণয় করতে হলে ওদের আসলে লব্ধি নির্ণয় তখনই করা যাবে যখন ওই সবগুলো বল একই বস্তুর উপর কার্যরত হবে, তাই না? একটা এই বস্তুর উপর আর একটা ওই বস্তুর উপর কার্যরত হয়েছে, এদের দুজনের লব্ধি নির্ণয় করবো কেমনে আমি এখন? তাহলে এইখানকার কেসে এইখানে এই জায়গাটায় একটু কনফিউজিং ব্যাপার তৈরি হয় যখন এখানে বেশ কয়েকটা বল, স্পেশালি এই 4টা বল স্টুডেন্টরা খেয়াল করে। তো তখন তাদের মনে হয় যে আসলে আমাদের কি এই 4টা বলের লব্ধি নির্ণয় করা উচিত কিনা, বা এখানে যে সাম্যাবস্থা তৈরি হবে এর পেছনে এই 4টা বলই দায়ী কিনা, সেই ব্যাপারটা। এখন ওইটা ক্লিয়ার করতে গিয়ে আমরা দেখলাম যে আচ্ছা এইখানে এই বল এই গোলকের উপর কাজ করে, ঠিক আছে, এই বল এই গোলকের উপর কাজ করে, এই বলটা এই গোলকের উপর কাজ করে, এই তিনটা আসলে এই গোলকের উপর কাজ করে, তাহলে এই তিনটা লব্ধি নির্ণয় করা পসিবল। কিন্তু এই যে এখানে ডান দিকের যে বলটা, এইটা আসলে গোলকের উপর কাজ করে না, এটা গোলক কর্তৃক কার উপরে কাজ করে? এইটা দেওয়ালের উপর কাজ করে। বুঝছি? এই ফোর্সটা কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে? এই ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে দেওয়ালের উপরে। কার দ্বারা অ্যাপ্লাইড হচ্ছে? এই গোলকটার দ্বারা। কিন্তু গোলকটার দ্বারা কিনা এই জিনিসটা নিয়ে তো আমরা কনসার্ন না, আমরা কনসার্ন হচ্ছে কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে কার উপরে, সেই জিনিসটার উপরে। তাহলে এখন এইখানে আমরা দেখতেছি এই যে এই বলটা, এই পি বলটা, এইটা আসলে কার উপরে কাজ করে? এটা কার উপরে অ্যাপ্লাইড ফোর্স? এটা হচ্ছে দেওয়ালের উপরে অ্যাপ্লাইড ফোর্স। যেহেতু সেটা দেওয়ালের উপরে অ্যাপ্লাইড ফোর্স, এটা তো গোলকের উপরে অ্যাপ্লাইডই না। তো যেহেতু সেটা গোলকের উপরে অ্যাপ্লাইড না, তো যার কারণে সেইটাকে আমরা কি করতে পারবো না, সেইটাকে আমরা এইখানে লব্ধির ভিতরে ইনক্লুড করতে পারবো না। ও তো লব্ধি তৈরি করতে দায়ী না, কারণ ও তো গোলকের উপরে কাজই করেনি। বুঝছি? ওকে কার উপরে অ্যাপ্লাইড হতে হবে লব্ধি নির্ণয় করতে হলে? আসলে এই গোলকের উপর কাজ করতে হবে। ও তো গোলকের উপর কাজ করতেছে না, সে গোলক কর্তৃক কার উপরে প্রদত্ত হচ্ছে, কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে? দেওয়ালের উপরে। তো দেওয়ালের উপরে অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে যার কারণে এই জিনিসটা আসলে এইখানে হাত দেওয়ার মতো কিছু নেই। বোঝা গেছে? তাহলে এইখানে আসলে আমাদের কনসার্নিং ফোর্স হচ্ছে 3টা। কি কি তাহলে? এই যে আমাদের আসলে এই রশিটার টান, তারপরে এর ওজন খাড়া নিচের দিকে, আর হচ্ছে এই যে দেওয়ালের যে কন্ট্যাক্টের কারণে এর উপরে প্রযুক্ত বল তার সমপরিমাণ রিয়াকশন ফোর্স বা এর হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে আমাদের মূলত এইখানে যে সাম্যাবস্থাটা তৈরি হচ্ছে, সাম্যাবস্থাটা তৈরির পেছনে দায়ী কারা কারা? রশির টান, ওর ওজন এবং প্রতিক্রিয়া বল, নট ক্রিয়াবল। ক্রিয়াবলটা এখানে সাম্যাবস্থার জন্য দায়ী না, ক্রিয়াবল এই গোলকটার উপরে কাজই করে না, ক্রিয়াবল কাজ করে দেওয়ালের উপরে। বুঝছি? তো যার কারণে ক্রিয়াবলটা এখানে লব্ধি নির্ণয়ের যে ব্যাপারটা সেখানে ইনভলভডই হতে পারবে না, ও তো এর উপরে কাজই করতেছে না।
বুঝছি। তাহলে এখানে আমাদের তিনটা বল মিলে লব্ধিটা তৈরি করতেছে। একটা হচ্ছে রশির টান এই বরাবরে, এটাকে T1 নাম দিলাম। তারপর আরেকটা হচ্ছে রিয়াকশন ফোর্স এই বরাবরে R নাম দিলাম। আর আরেকটা হচ্ছে ওয়েট খাড়া নিচের দিকে, এটাকে W নাম দিলাম। এইখানে ওদের ডিরেকশনগুলো যদি চিন্তা করি, এইখানে যেই পয়েন্টে বাধা আছে এই গোলকের কেন্দ্র থেকে একদম এই বরাবরে চলে যাবে, এটা হচ্ছে রশির টানের ডিরেকশন। ওজন খাড়া নিচের দিকে আর রিয়াকশন ফোর্স খাড়া একদম এই পাশে, অর্থাৎ আমরা আনুভূমিক আর কি, আনুভূমিক বরাবরে একদিকে কাজ করতেছে। বুঝছি। তাহলে এই তিনটা বল নিয়ে আমাদের এখানে সাম্যাবস্থাটা তৈরি হয়েছে। এইখানে এই বলটাকে ইনক্লুড করা যাবে না। কেন যাবে না সেই জিনিসটা ক্লিয়ার করার ট্রাই করছি। বুঝা গেছে? আগাই তাহলে এবার। এখন এইটার কেসে প্রবলেমগুলো কীরকম হবে এই জিনিসটা আমরা দেখলেই পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। অ্যান্ড সাধারণত এইটার উপরে বেস করেই এইখানে যা হয়েছে এই রকম সিনারিও দিয়েই তোমাকে ম্যাথগুলো দিবে। জাস্ট কী করবে, এইখানে যেমন বিভিন্ন এই যে WLA এইভাবে এক্সপ্রেস করা আছে, জাস্ট এগুলো নিউমেরিক্যাল ভ্যালু, জাস্ট সাংখ্যিক ভ্যালু দিয়ে দিবে যে এইটা এত সেন্টিমিটার, এইটা এত নিউটন, এরকম জাস্ট মান দিয়ে দিবে। তারপরে একদম এই থিমেই সাধারণত ম্যাথগুলো আসবে। আগাই তাহলে এইটার কেসে কী বলা হয়েছে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উল্লম্ব দেয়ালে আটকানো আছে। তাহলে এখানে বলছে এই সুতার দৈর্ঘ্য হচ্ছে এল। ফাইন। তাহলে সুতার দৈর্ঘ্য, সুতাটা কোত্থেকে কোথায় দেখো, এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত। তাহলে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে এল, এইটুকু হচ্ছে এল থাকলো। এরপরে কি বলা হয়েছে, সুতার দৈর্ঘ্য এল, এই এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটা উল্লম্ব দেয়ালে আটকানো আছে এই প্রান্ত, এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের উপরস্থ কোনো বিন্দুতে যুক্ত আছে। ফাইন। তাহলে এই যে যুক্ত আছে, এখন এখানে বলে দিছে এ ব্যাসার্ধ বিশিষ্ট, তার এর ব্যাসার্ধ হচ্ছে এ, এইটুকু হচ্ছে এ থাকলো। এরপরে কি বলা আছে, গোলকটার ওজন W হলে দেখাও যে রশির টান T = এত হবে। তাহলে গোলকটার ওজন সম্পর্কে কথাবার্তা আসছে। তাহলে ওজন খাড়া নিচের দিকে কাজ করবে, এই যে গোলকটার ওজন খাড়া নিচের দিকে কাজ করতেছে W, তাহলে এখানে W ওজন খাড়া নিচের দিকে কাজ করলো, বুঝলাম। এরপরে রশির টান, অর্থাৎ এই বরাবর যে টানটা সেটার কথা বলা হয়েছে, এইটাকে আমরা T নাম দিলাম। এই T এর মানটা বের করতে বলছে। আর এখানে আর কি বল কাজ করে সেটা তো দেখছি, যে এখানে আসলে ও কি করতেছে, এই দেয়ালের উপরে আসলে একটা বল প্রয়োগ করতেছে, যার কারণে এই দেয়ালটা ওকে কি দিচ্ছে, একটা প্রতিক্রিয়া বল দিচ্ছে। এই যে প্রতিক্রিয়া বল, এটা কার উপর প্রযুক্ত, গোলকটার উপরে, এই গোলকটার উপরে প্রযুক্ত, যার কারণে এইটা তখন এই দুইজন বলের সাথে মিলে আমাদের একটা লব্ধি তৈরি করে দিচ্ছে। তাহলে এখানে আমাদের এইটা হচ্ছে রিয়াকশন ফোর্স বা তলের প্রতিক্রিয়া বল। এখন তলের উপর যে ক্রিয়ারত বলটা, এইটা আসলে কার উপর প্রযুক্ত হয়, এইটা দেয়ালের উপর প্রযুক্ত হয়, এটা গোলকের উপর প্রযুক্ত না, যার কারণে সেটাকে আমরা এখানে ইনভলভ করতে পারবো না। বুঝছি। ফাইন। তাহলে এখন আমাদের এই তিনটা বল মিলে এখানে একটা সাম্যাবস্থা তৈরি করছে। তাহলে এদের উপরে যেহেতু আমরা এই তিনটা মিলে হচ্ছে সাম্যাবস্থা পাচ্ছি, তাহলে এদেরকে নিয়ে আমরা আসলে কী করতে পারবো, ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করে দিই আগাই তাহলে। ল্যামির ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, আমি কি বলছিলাম, যে আমরা খেয়াল করবো যে সবগুলো ইনভলভ কিনা, সবগুলো ইনভলভ হলে সবগুলো পোর্শন লিখবো, আর না হলে সবগুলো পোর্শন আমরা লিখবো না প্রথমেই। বুঝছি। তাহলে আগেই এখানে দেখো কি কি পোর্শন আছে আমাদের এখানে বোঝা যাচ্ছে, রশির টান ইনভলভড, হ্যাঁ থাকলো। তারপরে W ইনভলভড, হ্যাঁ থাকলো। আর এই যে প্রতিক্রিয়া বল আর, এই জিনিসটাকে ইনভলভ না, তাহলে এর পোর্শনটুকু লিখবো না, প্রতিক্রিয়া বলের পোর্শনটুকু প্রথমেই লিখবো না। গেল। এরপরে এখন কথা হচ্ছে, এদের মাঝে তুমি যদি স্কেলেটনটা ফর্ম করো, তাহলে অ্যাঙ্গেলগুলোকে একটু ডিফাইন করতে পারবা। স্কেলেটনটা ফর্ম করি চলো। তাহলে স্কেলেটনটা যদি ফর্ম করি, আমরা দেখতেছি একটা হচ্ছে এই বরাবরে, আরেকটা হচ্ছে খাড়া নিচের দিকে, আরেকটা হচ্ছে একদম টোটালি আনুভূমিক। একজন হলো খাড়া নিচের দিকে, আরেকটা হলো টোটালি আনুভূমিক। এই তো এরকম ব্যাপারটা, এটা হচ্ছে স্কেলেটনটা। তাহলে এখান থেকে এটা হচ্ছে T1, এটা হচ্ছে R, এটা হচ্ছে W। এখন এদের মাঝে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, বুঝে গেলাম। এরপরে অন্যান্য অ্যাঙ্গেলগুলো কীরকম, অন্যান্য অ্যাঙ্গেলগুলোর কেসে আমরা এইভাবে ডিফাইন করতে পারি যে আমরা এই অ্যাঙ্গেলটাকে যদি এটাকে আলফা বলি, আর এটা তো 90, তার মানে এই পাশের কোনটা কত হয়ে গেল, 90 প্লাস আলফা। তাহলে এটুকু হচ্ছে 90 প্লাস আলফা, এটুকু 90 প্লাস আলফা, আর এটুকু 90, এটা কত বোঝাই যাচ্ছে। এখানে কোনো একটা সার্টেন পয়েন্টে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। এটার মাঝে দুইটা কোণ তুমি জানো, থার্ডটা জানো না, থার্ডটা বের করতে পারবো না, খুব সিম্পলি এইখানে 360 থেকে এদের দুইজনের জানা দুইজনের যোগফলটা মাইনাস করলেই হবে, সিম্পল।
এই তো, তাহলে এখানে কত হবে, এইখানে 360 থেকে এই জানা দুইজনের যোগফল 180 প্লাস আলফা যদি মাইনাস করি তাহলে এখানে দাঁড়াবে 180 মাইনাস আলফা। দেখো কথা বুঝছো, একটা পয়েন্টে তিনটা কোণ তৈরি হয়েছে, এই তিনটা কোণের যোগফল 360। তো এখন এই তিনটার মাঝে দুইটা জানো, থার্ডটা জানো না, বের করতে হবে। তাহলে কী করবা, সিম্পলি তুমি 360 থেকে জানা দুইজনের যোগফল মাইনাস করলেই হচ্ছে, ওইটাই করছে এখানে। এইবার এই স্কেলেটন অনুযায়ী আমরা এখানে ল্যামের সূত্র অ্যাপ্লাই করে দেবো। ল্যামের সূত্র অ্যাপ্লাই করলে কী দাঁড়ায়, টি বাই, আচ্ছা আমি এখানে কি T1 লিখছি, আচ্ছা টি লিখি বা T1 লিখি একই ব্যাপার আসলে, এইখানে টি লিখি বা T1 লিখি একই ব্যাপার। আচ্ছা টি বাই কত আসবে, টি বাই হচ্ছে সাইন 90, তাই না? তাহলে টি বাই সাইন 90 ইজ ইকুয়াল টু কী লিখবো, আমরা এখানে কিন্তু আরকে ইনভলভ করবো না, তাহলে ডাব্লুকে ইনভলভ করবো শুধুমাত্র। তাহলে ডাব্লু বাই কী লিখতে পারবো, ডাব্লু বাই ওর বিপরীত কোনটা, সাইন 180 মাইনাস আলফা। এই তো, তাহলে এখন এখানকার কেসে কী লিখতেছে, সাইন 90 মানে 1, এটা লেখাও যা না লেখাও তাই, তাহলে ডিরেক্ট আমরা লিখতে পারবো যে টি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই সাইন এইটা। এখন দেখো সাইন 180 মাইনাস আলফা মানে কি বলতো, সাইন আলফা, খুব সিম্পল। এইখানে তো এই যে জাস্ট সিম্পলি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করবো, 180 মাইনাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ। তারপরে এইখানে হচ্ছে 90-র জোর গুণিতক, তার মানে সাইনটা চেঞ্জ হবে না, সাইনই থাকবে। তাহলে থাকলো, তার মানে আমরা দেখতেছি টি ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লু বাই সাইন আলফা। এখন কথা হলো ডাব্লু তো আছে, যেটা দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে সেখানে ডাব্লু আছে। এখন সাইন আলফা বা আলফা এইগুলো জিনিস তো নাই, এগুলো তো আমরা নিজে থেকে ডিফাইন করছি। তাহলে এইবার কী করতে হবে, ওই জায়গাটাকে এইখানে এই সাইন আলফার জিনিসগুলোর কেসে সাইন আলফাকে এমনভাবে পরিবর্তন করে লিখতে হবে যাতে করে এইগুলো চলে আসে। তাহলে কী করা যায়, আগেই তাহলে সাইন আলফার মানটা আসবো। সাইন আলফার মানটা তাহলে কী বসানো যায় বলো, এইখানে আমরা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, কোনটা, এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। আমরা যদি নাম দিই, এটা এ, এটা বি, এইখানে মনে করো ও, তাহলে এ ও বি একটা সমকোণী ত্রিভুজ। এ ও বি সমকোণী ত্রিভুজে আমরা দেখতেছি এইখানে অতিভুজটা হচ্ছে এল প্লাস এ, তাই না? দেখো এটুকু এ, এটুকু এল, তার মানে পুরোটা হচ্ছে এল প্লাস এ থাকলো। আর এইটা তো হচ্ছে গোলকটার ব্যাসার্ধ, তার মানে এইটা এ। এইবার এখন তাহলে এইটা কত, এইটার কেসে আমরা কি বলতে পারবো, এইটা হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এই পুরোটার উপরে রুট, তার মানে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার চলে গেল। এইখান থেকে আমরা আসলে এইটুকুর মান পেয়ে যাবো। এটুকুর মান কত আসে বলো, রুট ওভার এল স্কোয়ার থাকতেছে, এ স্কোয়ার কেটে যাচ্ছে, আর 2al থাকতেছে। এই তো, তার মানে আমরা এখানে এ ও বি সমকোণী ত্রিভুজের মাঝে অতিভুজকে ডিফাইন করে ফেলছি এল প্লাস এ, এখানে ভূমিকে ডিফাইন করে ফেলছি এ, আর লম্বকে ডিফাইন করে ফেললাম রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al। খুব সিম্পল। এরপরে আগাই, এখন আমাদের কি লাগবে, আমাদের লাগবে সাইন আলফার ভ্যালু। এই যে এই কোণটা আলফা হলে সাইন আলফার ভ্যালু লাগবে। সাইন আলফা মানে কি, সাইন আলফা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al বাই অতিভুজ মানে এল প্লাস এ। এটা বসাই দিই, তাহলে আমরা কি বসাবো, যে ডাব্লু বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al বাই কত, এল প্লাস এ। তাহলে এখন গুছায় লিখলে কি দাঁড়াবে, ডাব্লু ইন্টু এল প্লাস এ বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al। এই তো, কাজ শেষ। আমাদের এখানে যা দেখাতে বলছিল সেই জিনিসটা কিন্তু আমরা নিয়ে আসছি। বুঝা গেছে? আই হোপ জিনিসটা ক্লিয়ার হয়েছে। এখানকার কেসে এর উপর বেস করে আমরা নেক্সটে যদি কোনো ম্যাথ দেখে থাকি, এই যে এই ম্যাথটা আছে, এটা বুয়েটে 18-19 সেশনে আসছে, এটা আমরা করব। তার আগে আমরা জাস্ট একটু ওভারঅল প্রিভিউটা নিয়ে আলোচনা করি। খেয়াল করো, এখানে যে টপিকটা ছিল সেটা হচ্ছে এরকম যে আমাদের আসলে ঝুলানো গোলক সংক্রান্ত একটা গোলক ঝুলানো থাকবে। এখানে দেয়ালের কোনো একটা পয়েন্টে একটা তারের এক প্রান্ত থাকবে বা রশির এক প্রান্ত থাকবে, অন্য প্রান্তে একটা গোলক থাকবে। এখন এইটার কেসে প্রথম যে পয়েন্ট বেসিকটা ক্লিয়ার করা, যে সেখানে আমরা দেখছিলাম যেখানে তো আসলে এই বলটাও ইনভলভড হওয়ার কথা দেখে মনে হচ্ছে বা অনেকের মনে হতে পারে, এইটাও কি আসলে আমাদের সাম্যাবস্থা তৈরিতে অবদান রাখবে, কন্ট্রিবিউট করবে? উত্তর হচ্ছে না, কন্ট্রিবিউট করতে পারবে না। কেন পারবে না? কারণ সেইখানে কারণটা প্রথমে আমরা টোটালি বলে নিছি। তারপরে হলো এই প্রবলেমে আসছি। এই প্রবলেমে আসার পরে এখান থেকে আমরা কনটেক্সটটা বুঝে আগাইছি এবং সেই অনুযায়ী স্কেলেটনটা দাঁড় করাইছি। স্কেলেটন দাঁড় করানোর পরে আমরা ল্যামের ফর্মুলা অ্যাপ্লাই করছি। ল্যামের ফর্মুলা অ্যাপ্লাই করার পরে সেখান থেকে সাইন আলফার ভ্যালুটা বসাই দিছি, ম্যাথ হয়ে গেছে। এখন এখানে দেখো, এখানে বলছে 5 ফিট দৈর্ঘ্য বিশিষ্ট একটা দড়ির এক প্রান্ত একটা উল্লম্ব দেয়ালের সাথে আটকানো এবং অন্য প্রান্ত 10 ফিট ব্যাসার্ধ বিশিষ্ট একটা সুষম গোলকের সাথে যুক্ত। গোলকটার ওজন √5 কেজি হলে দড়ির টান কত? একদম হুবহু সেম টাইপের কোয়েশ্চেন, যা বলছিলাম তাই দিছে। আমি কি বলছিলাম এই প্রবলেমটা শুরুতে, যে এই যে এই প্রবলেমটা এটা ইম্পর্টেন্ট, প্লাস
তোমাকে যে প্রবলেমগুলো দিবে এই টাইপের, সেটা এই হুবহু এই থিমের উপরেই সাধারণত দিবে। জাস্ট কি করবে, এই যে ডাব্লু এল প্লাস এ, তারপরে হচ্ছে টি, এইগুলোর কেসে এখানে আমাদেরকে বিভিন্ন সাংখ্যিক মান দিয়ে দিবে, তাই না? সাংখ্যিক মান দিয়ে তারপর একটা অজানা থাকবে, ওই অজানাটা জানতে চাবে। এইখানে দেখো তাই করছে, কিন্তু এইখানে সবগুলো জিনিস দিয়ে দিছে, জাস্ট দড়ির টানটা দেয়নি। তো দড়ির টানটা তখন এখান থেকে বের করতে হবে। এই জিনিসটা তোমরা করবা, এইটা তোমাদের করার কাজ। এখন এখানকার কেসে আমি যেটা বলছিলাম যে ফরমেশনটা একদম সেম মেনটেন করবে, যার কারণে দেখবা উত্তরটাও মিলবে। উত্তরটা কি আসবে আমরা একটু দেখি। দেখো এইখানে আমরা কি পাইছি, টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু এল প্লাস এ বাই রুট ওভার 2al প্লাস এল স্কোয়ার, তাই তো? তার মানে এইটা পাইছি রুট ওভার এল স্কোয়ার প্লাস 2al। এইখানেও দেখো, এইখানে এ এল ডাব্লিউ এগুলোর যে করেসপন্ডিং ভ্যালুগুলো, এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো যদি তুমি বসাও, একদম টি এর যে মানটা পাবা ওইটাই উত্তর হবে। জাস্ট তোমাকে কি করতে হবে, এইখানে গতবার যেই ভ্যালুটা নিয়ে আসছিলা একদম থিওরিটিক্যাল কেসে, এইবার ওই সেম জিনিসই নিয়ে আসতে হবে। জাস্ট এবার থিওরিটিক্যাল কেস না, এবার কেসটা নিউমেরিক্যাল হয়ে গেছে, এখানে সংখ্যা দিয়ে জিনিসটা দিছে। এখানে উত্তরটা কী হবে আমি একটু বের করে রাখি। এই ডাব্লু মানে হচ্ছে √5 কেজি গোলকটার ওজন, √5 রাখলাম। এল প্লাস এ তার মানে হচ্ছে রশির দৈর্ঘ্য প্লাস হচ্ছে গোলকটার ব্যাসার্ধ। রশির দৈর্ঘ্য হচ্ছে 5 ফিট আর গোলকটার ব্যাসার্ধ হচ্ছে 10 ফিট, তাই না? তাহলে এখানে 5 + 10। এরপরে আসলো, তারপরে দেখো রুট ওভার এল স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস কী হবে 2al তার মানে 2 × 10 × 5। এই তো এটা থাকলো। এইখান থেকে আমরা যদি একটু হিসাব করি তাহলে কী দাঁড়ায় দেখো, √5 × 15, তারপরে আসে 25 প্লাস হচ্ছে কত 50 100 125, রুট ওভার 125 মানে 5√5 থাকলো। এখানে √5 ক্যান্সেল হয়ে গেল, 5 15 3। এই তো, তাহলে আমাদের রশির টানটা কত দাঁড়াবে, রশির টান দাঁড়াবে 3 কেজি ওয়েট। এই তো, এইখান থেকে আমাদের আসলে তাহলে এই জিনিসটার উত্তরটা আমরা পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে এইখানে তোমাদের কাজ হবে, এই যে এইখানে আমি জাস্ট প্রিভিয়াস যে ওয়েটা, এই ওয়েটা, এইটাতে পুরো জিনিসটা সলভ করছি থিওরিটিক্যালি, সেটা অনুযায়ী এখানে উত্তরটা বলে দিলাম যে অবশ্যই ওই সেম থিওরিটিক্যাল কনটেক্সটটা এখানে ফলো করতেছে। এখন তোমাদের কাজ হবে সেইটা চিত্র এঁকে ঠিকঠাক বুঝে বুঝে বিল্ড করা, বুঝছো? এই কাজটা একটু করে ফেলো। এরপরে আগাই। এরপরে আমাদের আরও একটা টপিকে আমরা যাব। এই টপিকটার কাজ হচ্ছে হেলানো সমতলের সাম্যাবস্থা, এইটা নিয়ে আলোচনা করা। এইবার এইটার প্রথমে আমরা বুঝি যেখানে আসলে কনটেক্সটগুলো কীরকম দেওয়া থাকবে। হেলানো সমতলের কেসে এইখানে সাধারণত 2 ধরনের কেস দেওয়া থাকে। এই 2টা কেস একটু ঠিকঠাক বুঝে গেলেই এখানে যা যা আসবে ইনশাল্লাহ আমরা সবগুলোই পারবো। একটু কেসগুলো বোঝার ট্রাই করি। খেয়াল করো, এইখানে এই যে এই জায়গাটায় একটা ব্লক বা একটা বস্তু রাখা আছে, আর এটা একটা হেলানো সমতল। এখন হেলানো সমতলের কেসে আমরা কি দেখতেছি, এই যে নিচের দিকে এই বস্তুটার ওজন কাজ করতেছে, বুঝলাম। আর ও কি করতেছে, ও এই তলটার উপরে লম্বভাবে এই যে এই বরাবর একটা বল প্রদান করতেছে। সেই বলটা কত, এইখানে এটা যদি আলফা হয়ে থাকে তাহলে আমাদের এইটাও আলফা হয়, এইটাও যদি আলফা হয়ে থাকে তখন আসলে কি হয়, তখন এইটা হয় ডাব্লু কজ আলফা, তাই না? এটা ডাব্লু কজ আলফা। এই যে এখানে তোমার হচ্ছে ও এই তলের উপরে লম্ব হবে ডাব্লু কজ আলফা বল প্রদান করতেছে, তার মানে তলও ঠিক এই সেম পরিমাণ বল ওকে কি দিবে, রিয়াকশন দিবে, তাই না? এই যে রিয়াকশনটা এই বরাবর কাজ করে থাকলো। এইবার তোমাকে বলবে যে আচ্ছা, এই যে ডাব্লু ওজনের বস্তুটাকে, এইটাকে আসলে 2ভাবে আমি স্টেবল করে রাখছি বা সাম্যাবস্থায় রাখছি। সেই 2ভাবে কি কি? একটা হচ্ছে খুব সিম্পলি এই যে হেলানো তলটা আছে, এই হেলানো তলের এই যে হেলানো তল, এর সমান্তরালে বল প্রয়োগ করে। তার মানে এর সমান্তরালে মানে হচ্ছে এই যে এরকম, এর সমান্তরালে বল প্রয়োগ করে। এর সমান্তরালে মনে করো আমি পি বল প্রয়োগ করে একে সাম্যাবস্থায় রাখছি। এইটা একটা সিনারিও দিবে, এইটা একটা পয়েন্ট গেল। আরেকটা পয়েন্ট কি দিবে তোমাকে, আরেকটা পয়েন্টে বলবে যে আচ্ছা, এইবার এই হেলানো তলে রাখা বস্তুটাকে আমি সাম্যাবস্থায় রাখছি, কিন্তু এবার কিভাবে বল প্রয়োগ করে, এই ভূমির সমান্তরালে বল প্রয়োগ করে বা আনুভূমিকভাবে বল প্রয়োগ করে। এই বরাবর মনে করো আমি কিউ বল প্রদান করে ওকে সাম্যাবস্থায় রাখা ট্রাই করছি, বুঝছি? এই যে এর নিচের দিকে বল হচ্ছে ডাব্লু আর ওর রিয়াকশন ফোর্স হচ্ছে আর, এইরকম। তাহলে এখানে 2টা সিনারিও বা 2 ধরনের কেস এখানে তোমার আসবে। একটার কেসে কি হবে,
হেলানো সমতলের কেসে খুবই সিম্পলি তোমাকে এখানে আসলে এই হেলানো তলটা যে আছে এর সমান্তরালে বল প্রয়োগ করে একে সাম্যাবস্থায় রাখতে হবে। আরেকটা জায়গায় এইখানে ভূমির সমান্তরালে বা আনুভূমিকভাবে বল প্রয়োগ করে ওকে সাম্যাবস্থায় রাখতে হবে। এই দুইটা কেস নিয়েই মূলত এখানে আলোচনা হবে। বুঝছি, আগাই তাহলে। এইখানেও এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ঠিকঠাক মাথায় রাখা জরুরি যে এখানে আসলে এইখানেও দেখে অনেকগুলো বল মনে হচ্ছে, কোনগুলো মিলে আসলে সাম্যাবস্থা তৈরি হয়, এইটার কেসে কনফিউজড হয়ে গেলে ওই একদম আগের জিনিসটা একদম হুবহু এইখানে যা বলছিলাম তাই এই জায়গাটায় কি বলা হয়েছিল, এইখানকার কেসে যতগুলো বল ওর উপরে প্রযোজ্য হচ্ছে তাদেরকে নিয়েই শুধুমাত্র লব্ধি নির্ণয় করা যাবে। এই যে পয়েন্টটা এখানে যেটা খুব ভালো মতো এখানে বলে দিছি, ওই পয়েন্টটা এইখানে মাথায় রেখে আমরা কাজ করব। খেয়াল করো এইখানে আসলে এইখানে চারটা বল আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4, চারটা, তাই না? এখন এই চারটার মাঝে কোনগুলো আসলে এই বস্তুর সাম্যাবস্থা তৈরিতে অবদান রাখবে, কাদের কন্ট্রিবিউশন আছে, আমাদের এইখানে দেখতে হবে ওর উপরে এই যে এই ব্লকটা এর উপরে কয়জন অ্যাপ্লাইড হচ্ছে সেই জিনিসটা। তো তুমি খেয়াল করো এইখানে এই পি বলটা ওর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, হ্যাঁ নেওয়া যাবে। ডাব্লিউ ওর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, নেওয়া যাবে। তারপরে এই প্রতিক্রিয়া বল আর ওর উপরে অ্যাপ্লাইড হচ্ছে, নেওয়া যাবে। কিন্তু এই যে নিচের দিকে, এই নিচের দিকে যে ডাব্লিউ কজ আলফা এই বলটা, এইটা আসলে কি হচ্ছে না, এইটা আসলে এই বলটা ওর উপরে অ্যাপ্লাইড হচ্ছে না, বরং এইটা তলের উপরে অ্যাপ্লাইড হচ্ছে। তলের উপরে অ্যাপ্লাইড হচ্ছে ওই ব্লক দ্বারা, কাকে দিয়ে হোক, মানে কার কর্তৃক, এই ব্লক কর্তৃক কিনা ব্লক দ্বারা কিনা এইগুলো নিয়ে তো আমরা কনসার্ন না, আমরা কনসার্ন হচ্ছে কার উপরে অ্যাপ্লাইড হচ্ছে সেই জিনিসটা। তো এই বলটা আসলে কার উপরে অ্যাপ্লাইড হয়, ওই বলটা অ্যাপ্লাইড হচ্ছে এইখানে তলের উপরে, হেলানো তলটার উপরে। তো যার কারণে এইখানে আসলে এই চারটা বল মিলে তো আমরা লব্ধি নির্ণয় করতে পারবো না। লব্ধি নির্ণয় করতে পারবো কাকে নিয়ে, যারা যতগুলো বল একটা বস্তুর উপরে কাজ করতেছে। এখানে এই তিনটা পি আর এবং ডাব্লু, এরা তিনজনই এই ব্লকটার উপরে কাজ করে, দ্যাটস ওয়াই এই তিনজনের লব্ধি নির্ণয় করা যাবে। এবং এখানে এই যদি সাম্যাবস্থায় থাকে তখন আসলে কি হবে, তখন আসলে এই তিনজনের লব্ধি শূন্য হবে। তো আমাদের যখন সাম্যাবস্থা এস্টাবলিশ করতেছি তখন এই জিনিসটা অবশ্যই কাউন্ট করা যাবে না, এই তিনটা কাউন্ট করা যাবে। বুঝছি? এই তো ঠিক একই ঘটনা এখানকার কেসেও তুমি এই যে এই তলের উপরে এই ব্লকটা দ্বারা যে প্রযুক্ত বলটা, এইটাকে তুমি তখন সাম্যাবস্থায় ইনভলভ করতে পারবে না, কারণ সাম্যাবস্থায় ওর কোনো হাত নাই, ওর কোনো কন্ট্রিবিউশন ওখানে নাই। সাম্যাবস্থার কেসে শুধুমাত্র ওই ব্লকের উপরে যারা অ্যাপ্লিকেবল তাদেরকে নিতে পারবে। বুঝছি? ওকে, তাহলে এখন এই একইভাবে আমরা সাম্যাবস্থার সূত্র জানি, সিনারিওগুলো দেখে নিলাম, বুঝে নিলাম। তাহলে এখন ওই অনুযায়ী আগাই। একটি হেলানো সমতলের দৈর্ঘ্যে ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি ও কিউ বলদ্বয় প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে। তো আমরা প্রথমে এই যে বলদ্বয় এই পার্টটুকু সম্পর্কে আগে ক্লিয়ার হব। হ্যাঁ, এইখানে বলা হয়েছে একটা হেলানো সমতলের দৈর্ঘ্যে মানে কি, দৈর্ঘ্য মানে হচ্ছে হেলানো সমতলটা বরাবর, যেই বরাবর ও হেলানো আছে, এই যে হেলানো সমতলটা, এই হেলানো সমতল বরাবর, এই বরাবর একটা বল কাজ করতেছে, এইখানে যথাক্রমে বলা হয়েছে, তার মানে যার কথা আগে বলা হয়েছে তাকে আগে ডিফাইন করা হয়েছে, যার কথা পরে বলা হয়েছে তাকে পরে ডিফাইন করা হয়েছে। তো এখানে হেলানো সমতলের দৈর্ঘ্য বা হেলানো সমতল বরাবর একটা বল কাজ করতেছে, সেটা পি। এরপরে কার কথা বলা হয়েছে, ভূমির সমান্তরালে, তার মানে আনুভূমিকভাবে আরেকটা বল কাজ করতেছে, সেই বলটা হচ্ছে কিউ। থাকলো এই যে দুইটা বল কাজ করতেছে, এই বলদ্বয় প্রত্যেকে এককভাবে, এই এককভাবে ওয়ার্ডটা হচ্ছে এই পুরো কোয়েশ্চেনের সবচেয়ে ক্রুশাল ওয়ার্ড। কেন এটা বলতেছি একটু পরে ক্লিয়ার হবে। এককভাবে কি করে, ডাব্লিউ ওজনের কোনো একটা বস্তুকে তলের উপরে স্থির রাখতে পারে। তো এখন ওই এককভাবে ওয়ার্ডটাতে যাই। এককভাবে এই জিনিসটার ইংলিশ প্রতিশব্দ এখানে দাঁড়াবে ইন্ডিভিজুয়ালি। এখন এই যে এককভাবে দিয়ে কি মিন করছে সেটা একটু ক্লিয়ার হই। এই মনে করো এইখানে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরটা 1 কেজি ওয়েটের। এখন তোমাকে কোনো কোয়েশ্চেনে যদি এটা বলে দেয় যে একজন ব্যক্তির বাম হাত এবং ডান হাত এককভাবে এই ক্যালকুলেটরকে বহন করতে পারে, তার মানে হচ্ছে এককভাবে মানে হচ্ছে এখানে স্বতন্ত্রভাবে, আলাদা আলাদাভাবে, একা একা। বুঝছি? ইন্ডিভিজুয়ালি একা একাই পারে। এইখানে কি বলা হয়েছে, একজন ব্যক্তির বাম হাত ও ডান হাত এককভাবে এই ক্যালকুলেটরকে বহন করতে পারে। তার মানে হলো বাম হাত একাই ক্যালকুলেটরকে বহন করতে পারে, ঠিক একইভাবে ডান হাত একাই ক্যালকুলেটরকে বহন করতে পারে। এখানে বাম হাত ডান হাত মিলে ওকে কিন্তু বহন করতেছে, ব্যাপারটা এমন না। এককভাবে মানেই হলো আলাদা আলাদাভাবে, স্বতন্ত্রভাবে।
স্বতন্ত্রভাবে বা আলাদা আলাদাভাবে এই ক্যালকুলেটরকে তারা বহন করতে পারে। এইখানে দেখো ঠিক একইভাবে আমরা যদি এখানেও মেক সেন্স করাই তাহলে কি দাঁড়াবে, এইখানে এই ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতেছে কারা কারা, পি আর কিউ একই সাথে কাজ করে মোটেও না, পি একাই কাজ করে এই ডাব্লিউ ওজনের বস্তুকে স্থির রাখতে পারে গেল। ঠিক একইভাবে কিউ ও একাই কাজ করে ডাব্লিউ ওজনের বস্তুকে কিন্তু স্থির রাখতে পারে। এই ঘটনাটা এইটা মিন করা হয়েছে কোয়েশ্চেনে, বুঝছি। তাহলে এখানে কি করা হচ্ছে, পি আর কিউ দুইটা একসাথে কাজ করে এই ডাব্লিউ ওজনের বস্তুকে স্থির রাখতেছে, মোটেও ব্যাপারটা এমন না। পি একাই কাজ করে রাখতেছে, কিউ একাই কাজ করে রাখতেছে। পি একাই কাজ করে ওকে স্থির রাখতে পারে, কিউ একাই কাজ করে ওকে স্থির রাখতে পারে। এটা মিন করা হয়েছে, বুঝছি। এখন এটা যদি মিন করা হয়ে থাকে তারপরে কি বলা হয়েছে, প্রমাণ করো যে 1/p² - 1/q² = 1/w²। তাহলে আগাই আমরা আমাদের মেইনলি তাহলে পি এর সাথে ডাব্লিউ রিলেশন এবং কিউ এর সাথে ডাব্লিউ রিলেশন লাগবে, তারপরে সেখান থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসা ট্রাই করব। শুরু করি। প্রথমেই আমরা এইখানে পি এর জন্য একটা সিনারিও তৈরি করি। হ্যাঁ, তাহলে পি কোন বরাবর কাজ করতো, হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর, মানে হেলানো সমতল বরাবর। তাহলে এখানে এই মনে করো আমরা প্রথমে পি এর সিনারিওটা বিল্ড করব। তাহলে এখানে এই যে এই ব্লকটা আছে এর ওজন হচ্ছে ডাব্লু, এর ওজন ডাব্লু, আর এখানে তল বরাবর যে বলটা দিচ্ছে সেটার প্রতিক্রিয়া হিসেবে প্রতিক্রিয়া বল পাচ্ছে আর, রাখলাম। এখন এইখানে এই যে হেলানো তল বরাবর একটা বল পি বল, পি বল এই হেলানো তলটা বরাবর কাজ করে একে কি করছে, এই বস্তুটাকে স্থির রাখছে, অর্থাৎ এখানে একটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম তৈরি হয়েছে। এখন এই যে সাম্যাবস্থাটা তৈরি হয়েছে এইখান থেকে আমাদের কনসার্নিং জিনিস কে কে, আমাদের কনসার্নিং জিনিস হচ্ছে পি আর ডাব্লু। তো যখন আমরা এইটা থেকে জিনিসপত্র লিখবো এই আর এর পোর্শনটা লিখবো না, বুঝছি, থাকলো। এই গেল এই প্রথম সিনারিও নিয়ে আলোচনা। দ্বিতীয় সিনারিওতে যাই, এবার আমরা কিউকে নিয়ে আলোচনা করব। এখানেও একইভাবে এই বস্তুটার ওজন ডাব্লু খাড়া নিচের দিকে, আর এ তলের উপরে লম্বভাবে যে বলটা দিচ্ছে ওর প্রতিক্রিয়া হিসেবে আর বলটা ব্যাক পাচ্ছে, এইটা ওই ব্লকটার নিজের উপর কাজ করতেছে, থাকলো। এরপরে এখানে আমরা কি করছি, আনুভূমিকভাবে ভূমির সমান্তরালে একটা বল প্রয়োগ করে এই কিউ বলটাকে প্রয়োগ করে একে স্থির রাখছি। মানে এক কথায় হেলানো সমতলটা আছে, আমি ওকে আনুভূমিকভাবে চেপে ধরে রাখছি, আনুভূমিকভাবে চেপে ধরে রেখে তখন ওকে এই যে তলটার উপরে স্থির রাখছি, গেল। এইখানেও একই কথা, আমাদের কিউ এর সাথে ডাব্লু রিলেশন লাগবে, তাহলে আমরা কিউ আর ডাব্লু এই দুইটা পোর্শন রাখবো, এইখানে আর এর পোর্শনটা ইনক্লুড করব না, কারণ আর নিয়ে কোনো কথাবার্তা এখানে নাই, বুঝছি। তাহলে আগাই একইভাবে, তাহলে আমরা এখান থেকে এই প্রথম সিনারিও থেকে যদি আমরা ল্যামির সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারবো, এইখানকার কেসে ল্যামির সূত্র অ্যাপ্লাইয়ের কেসে আমরা আগে কি করি, আমরা আগে স্কেলেটনটা দাঁড় করি, তাই না, যাতে করে আমাদের বলগুলোর ডেফিনেশন এবং কোনগুলোর ডেফিনেশন দুইটাই ক্লিয়ার হয়। তাহলে সেটার জন্য আমরা মনে করো এখান থেকে আমরা স্কেলেটনটা দাঁড় করাতে চাচ্ছি। তাহলে স্কেলেটনটা কীরকম দেখাবে, স্কেলেটনটা দেখাবে এরকম, যে এরকম দেখাবে স্কেলেটনটা। আচ্ছা, এটার তীর চিহ্নটা উল্টা দিকে হতো, দাঁড়াও, স্কেলেটনটা দাঁড়াবে এরকম। হ্যাঁ, এইখানে এই যে ডাব্লু খাড়ার নিচের দিকে কাজ করতেছে, পি কাজ করতেছে এই বরাবর, আর এখানে এই আর কাজ করতেছে এই বরাবর। এখানকার মাঝে আমরা কি দেখতেছি, এই যে দেখো পি এবং আর পরস্পর কিন্তু লম্ব অবস্থায় আছে, তাহলে এই কোণটা হচ্ছে 90, এই কোণটা 90 গেল। এখন বাকি কোণগুলো তো ডিফাইন করতে হবে, বাকি কোণগুলো কিভাবে ডিফাইন করতে পারি একটু দেখো, এইভাবে ডিফাইন করা যায় না, এইটা কোণ যদি আলফা হয় এই কোণটাও আলফা, একদম অনুরূপ কোণ, বুঝাই যাচ্ছে, এটা আলফা হলে ওটাও আলফা, আর এটা তো 90 অবশ্যই, তার মানে এই পাশের কোণটা কত, 90 প্লাস আলফা, তার মানে এই কোণটা হচ্ছে 90 প্লাস আলফা। এটা যদি 90 প্লাস আলফা হয় আর এটা যদি 90 হয়, এটা কত, খুব সিম্পল, একটা পয়েন্টে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। আমরা দুইটা কোণ জানি, থার্ডটা জানবো না, অফকোর্স জানবো, 360 থেকে এদের যোগফল বিয়োগ করব, তাহলে কত আসবে, এখানে হচ্ছে 180 প্লাস আলফা, তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। ঠিক একইভাবে এইখানেও ওই কাজটা করব, স্কেলেটনটা ফর্ম করব। এখানকার স্কেলেটন ফর্ম করতে গেলে কি দাঁড়াবে, একটা বল কাজ করতেছে আনুভূমিক বরাবর, আরেকটা বল কাজ করতেছে একদম উল্লম্ব বরাবর নিচের দিকে, নিচের দিকে কাজ করতেছে, গেল। আরেকটা বল কাজ করতেছে কি, আরেকটা বল কাজ করতেছে এই বরাবর, গেল। এখানকার কেসে আমরা এই যে এটা আর, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে ডাব্লু, এখানে আমরা দেখতেছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 থাকলো, এমনিতেই বোঝা যাচ্ছে।
এরপরে এরপরে অন্যান্য কোনগুলোর কেসে কি লিখতে পারি খেয়াল করো, এইখানে যেমন এটা আলফা বলছি, একইভাবে এখানেও যদি আমরা এটাকে আলফা বলি, এটা আলফা হলে এইটা আলফা, এইটা আলফা হলে এই পুরোটা কত 90 প্লাস আলফা। দেখো বুঝছো কিনা, কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কত 90 আছে প্লাস আলফা, তার মানে এই কোণটা হচ্ছে 90 প্লাস আলফা। ঠিক একইভাবে এইটা 90 এটা 90 প্লাস আলফা হলে একদম এইটার মতো করেই এই কোণটা কত হবে 180 মাইনাস আলফা। চলে গেল। এখন আমরা এখান থেকে স্কেলেটন ফর্ম করে ফেলছি, আমরা এবার ল্যামির ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথম কেসে অ্যাপ্লাই করি, আগেই বলে নিছি আর এখানে ইনভলভ না, তাহলে আর এর পোর্শনটুকু লিখবই না ডিরেক্ট, তাহলে ডাইরেক্ট আমরা কার পোর্শন লিখবো, আমরা পি এর পোর্শন লিখবো আর ডাব্লিউ এর পোর্শন লিখবো। তাহলে পি বাই কত লিখতে পারবো, পি বাই লিখতে পারবো সাইন অফ 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কি লিখতে পারবো সাইন 90। এই তো চলে গেল। তাহলে এখান থেকে আমাদের কি লেখা যাবে, এখানে দেখো তো সাইন 180 মাইনাস আলফা মানে হচ্ছে সাইন আলফা, আর এখানে সাইন 90 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের তো আসলে 1/p দরকার তাই না, আর এখানে ডাব্লিউ আছে, তাহলে এক কাজ করি ডাব্লিউ/p বের করি। তাহলে ডাব্লিউ/p কত দাঁড়ায় দেখো তো, ডাব্লিউ/p দাঁড়াচ্ছে এইখান থেকে 1/sin, তার মানে কোসেক আলফা। দেখো বুঝছো কিনা, খুব সিম্পল জিনিস। এটা 90, p কে নামাই দিছি, তাহলে w/p ইজ ইকুয়াল টু 1/sin মানে কোসেক। চলে গেল। এরপরে এটাতে আসি, পরের সিনারিওতে আমরা কি লিখতে পারবো, পরের সিনারিওতে লিখতে পারবো যে এইখানে q বাই sin 180 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে w বাই কি হবে sin 90 প্লাস আলফা, sin 90 প্লাস আলফা। এখন বুঝো sin 90 প্লাস আলফা মানে কি cos আলফা, আর sin 180 মাইনাস আলফা মানে sin আলফা। এগুলো নিয়ে অলরেডি যথেষ্ট কাজ করছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এখানে কি আমরা এটা লিখতে পারবো না, w বাই কিউ ইজ ইকুয়াল টু কত দাঁড়ায় cos আলফা উপরে চলে গেল, cos আলফা বাই sin আলফা মানে হচ্ছে cot আলফা। দেখো বুঝছো কিনা, সিম্পল। এইটার মিনিং cos আলফা, এইটার মিনিং sin আলফা। আমাদের w/p অলরেডি বের করা আছে, তো w/q বের করি। তাহলে w/q বের করতে চাচ্ছি, তাহলে q কে নামাই দিলাম, cos আলফাকে উপরে তুলে দিলাম, cos আলফা বাই sin আলফা cot আলফা থাকলো। এখন আমাদের এই দুইটা রিলেশন লাগবে, কি দেখাতে হবে একটু বুঝি। আমাদের দেখাতে হবে 1/p² মাইনাস 1/q² ইজ ইকুয়াল টু 1/w²। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে খুব সিম্পলি 1/p² মাইনাস 1/q² এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। এটা ইমপ্লিমেন্ট করতে গেলে কি লাগবে, এইটার স্কোয়ার মাইনাস এটার স্কোয়ার লাগবে, করে ফেলি। তাহলে এখানে আমরা কি করব, এইটাকে যদি ইকুয়েশন 1 বলি, এটাকে যদি ইকুয়েশন 2 বলি, ইকুয়েশন 1 এর স্কোয়ার থেকে ইকুয়েশন 2 এর স্কোয়ার মাইনাস করব, করে ফেলি। তাহলে দেখি তো কি আসে, w² মাইনাস w²/q² ইজ ইকুয়াল টু থাকে কি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। কি আসে বলো, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মানে কত জানি আমরা, 1 জানি না, একদম ফর্মুলা। তাহলে এটা 1, তার মানে কত আসতেছে, আমাদের তো বামে রাখতে হবে 1/p² মাইনাস 1/q², তাই না। তাহলে এখান থেকে এই w² কমন নিয়ে ফেলি, w² কমন নিয়ে ফেললাম, থাকলো আমাদের 1/p² মাইনাস 1/q², এইটা ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের যা লাগবে সেটা চলেই আসছে, এইখানে আমাদের 1/p² মাইনাস 1/q² লাগবে, আসছে রাখছি, আর এখানে ডান পাশে লাগবে 1/w²। এই যে w² আছে ডান পাশে পার করে দিলেই চলে আসবে সেটা। অতএব এখান থেকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো 1/p² মাইনাস 1/q² ইজ ইকুয়াল টু 1/w²। এই তো চলে আসছে। আই হোপ জিনিসটা আমরা বুঝছি। তাহলে একটু রিক্যাপ নেই। এইখানে আমাদের বলছিল দুইটা বল কাজ করতেছে, একটা হচ্ছে হেলানো সমতল এর দৈর্ঘ্য বরাবর, মানে হেলানো সমতলটা বরাবর এই তলটা বরাবর, আরেকটা হচ্ছে আনুভূমিকভাবে। এরপরে এরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে একা একা কাজ করে এখানে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে আসলে কি করতে পারে, সাম্যাবস্থায় রাখতে পারে। তারপরে বলা হয়েছে যদি সেটা সম্ভব হয় তাহলে এই জিনিসটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা সিনারিও বিল্ড করছি, স্কেলেটন বিল্ড করছি, তারপরে সেখান থেকে একটা পরিস্থিতি নিয়ে আলাদা আলাদা কাজ করছি, তারপরে সেখান থেকে আমরা অ্যাকর্ডিংলি আগায় এই জিনিসটা দেখাতে পারছি। এখানে কি করছিলাম, এইটার কেসে w/p আর w/q কেন ফর্ম করছিলাম, কারণ আমাদের ঘুরে ফিরে 1/p 1/q লাগবে, তো যার কারণে কিউগুলোকে নিচে রাখছি। সো আই হোপ এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। এটা যদি আমাদের ঠিকঠাক ক্লিয়ার হয়ে যায় তাহলে আসলে এইবার আমরা দেখব যে এইটার আঙ্গিকেই আমরা সামনে ম্যাথ পাবো, একদম জাস্ট এইটার মতো করি।
এইখানকার কেসে বুঝছো, এই চ্যাপ্টারটার কেসে সাধারণত এই ঘটনাটাই ঘটে। এটা তোমাদেরকে আগেও আমি বলছিলাম যে এই যে মনে করো এইটা, এখানে আমরা থিওরিটিক্যাল ম্যাথটা করছি, এইটার উপর বেস করেই আমাদেরকে পরবর্তীতে এইখানে জাস্ট নিউমেরিক্যাল ভার্সন দিবে, বুঝছি? এই যে এখানেও দেখো তাই হবে আমাদের এইবারের কেসেও। এখানে আমরা থিওরিটিক্যাল করলাম, এরপরে এইবার নিউমেরিক্যাল ভার্সন সামনে দেখতে পাবো। আগাই দেখি এরপরের ম্যাথটাতে কি বলছে। এইখানেও কাছাকাছি কনটেক্সট। এখানে বলছে একটা হেলানো সমতলের ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরালে। আচ্ছা, তাহলে হেলানো সমতলের ভূমি মানে হচ্ছে এই যে এটা আনুভূমিক আর কি, এর সমান্তরালে, ভূমির সমান্তরালে একটা, আর দৈর্ঘ্যের সমান্তরালে। দৈর্ঘ্য মানে তো বলেই দিছি হেলানো সমতলটা বরাবর, এই হেলানো তলটা বরাবর। এরপরে এদের দুইজন বরাবর ক্রিয়াশীল দুইটা বল হচ্ছে যথাক্রমে পি আর কিউ। এখন দেখো ঘটনা কি হয়েছে এইখানে, গতবার কি ছিল বুঝো, হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করতো পি, আর আনুভূমিক বরাবর কাজ করতো কিউ। এইবার কি দিয়ে দিছে, হেলানো সমতলের এখানে ভূমি বা আনুভূমিক বরাবর কাজ করবে পি, আর দৈর্ঘ্যের সমান্তরালে কিউ। তার মানে কি হয়ে গেছে, পি আর কিউ এর রোলটা ওলটপালট হয়ে গেছে না? এখানে গতবার যেটা কিউ ছিল সেটা এবার পি হয়ে গেছে, আর গতবার যেটা পি ছিল সেটা এবার কিউ হয়ে গেছে। এইবার দেখো এখানে কি হয়েছে, তাহলে পি আর কিউ এই বল দুইটা প্রত্যেকে এককভাবে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, প্রমাণ করো যে এইটা, যেখানে পি গ্রেটার দেন কিউ। ওকে, এখন দেখো এখানকার কেসে ঘটনা হচ্ছে পুরোপুরি হুবহু আগের জিনিসটাই প্রুফ করতে দিছে, এখানে নতুন কিচ্ছু নাই করানোর মতো, জাস্ট এখানে পি এর জায়গায় কিউ আসছে, কিউ এর জায়গায় পি আসছে। তাহলে বুঝো তো, একটু একটু আমরা বুঝে বুঝে আগাই। দেখো এইখানে আমরা একটু আগেই দেখলাম যে এইখানে যদি আনুভূমিক বলটা যদি কিউ হয় এবং এখানে এই হেলানো তল বরাবর কার্যরত বলটা যদি পি হয়, তাহলে এই জিনিসটা সত্য, তাই না? এই ব্যাপারটা তাহলে সত্য, এই জিনিসটা সত্য। তাহলে এখন এই যে এই কেসে তো কোনো কনটেক্সচুয়াল তো কোনো পরিবর্তন আসেনি, পুরো কনটেক্সটটা একদম একই হয়ে গেছে। তাহলে এই কেসেও এই জিনিসটাই আসবে, এই যে এখানে যা আসছে এর পরের কেসটাতেও যেহেতু পুরোপুরি হুবহু সেম কেস, তাহলে এটাই আসবে। কিন্তু জাস্ট কি চেঞ্জ হবে, এইখানে এই যে পি এর জায়গায় কিউ হয়ে যাবে, কিউ এর জায়গায় পি হবে, কারণ পরবর্তীতে আসলে ডিফাইন করছে জাস্ট একটু ওলটপালট করে। তাহলে এই কেসে ঘুরে ফিরে আমরা যদি অ্যানালাইজ করি, একদম সেম ভাবে সেম জিনিসটাই আসবে। কি আসবে, গতবার আসছিল গতবার আসছিল 1 বাই পি স্কোয়ার মাইনাস 1 বাই কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কোয়ার। এইবার কি আসবে, এইবার জাস্ট আসবে 1 বাই কিউ স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই ডাব্লিউ স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এইবার তো সেই জিনিসটা দেখাতে বলেনি। কি দেখাতে বলছে, জাস্ট সিম্পলি ডাব্লিউকে সিম্পলিফাই করে ডাব্লিউর একটা মান দেখাতে বলছে। দেখি আমরা এইখান থেকে ডাব্লিউকে সিম্পলিফাই করো, এক্স্যাক্টলি এটা চলে আসবে, আসতেই হবে। আগেই তাহলে আমরা এটাকে ডাব্লিউকে যদি সিম্পলিফাই করতে হয় তাহলে উল্টাই দিতে হবে। তাহলে এখানে আগে আমরা লসাগু করে নিব। এখানে লসাগু করলে কি দাঁড়ায়, পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর উপরে কি দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এখানে দাঁড়ায় 1 বাই ডাব্লিউ স্কোয়ার। এক কাজ করি, উল্টায় নেই, উল্টায় নিলে কি আসে, তাহলে ডাব্লিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর হচ্ছে নিচে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। এখন ডাব্লিউ স্কোয়ারের ভ্যালু তো এখানে দেওয়া নেই, শুধু ডাব্লিউ আছে, তাহলে শুধু ডাব্লিউ কত আসবে বুঝাই যাচ্ছে, রুট নিয়ে ফেলবো। রুট নিলে কি হয়ে যাবে, পি স্কোয়ার কিউ স্কোয়ারের উপর রুট নিলে পি কিউ, আর এখানে একটা রুট থাকবে, তার মানে কি থাকবে, পি কিউ রুট ওভার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। একদম হুবহু আগের জিনিসটাই, জাস্ট কি করা হয়েছে বলতো, জাস্ট এখানে এই যে 1 বাই সামথিং স্কোয়ার মাইনাস 1 বাই সামথিং স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই আনাদার থিং স্কোয়ার, এইভাবে করে এক্সপ্রেস না করে বরং ডাব্লুর মানটা জাস্ট সিম্পলিফাই করতে বলা হয়েছে। এখানে জাস্ট এখানে সিম্পলিফাই করা, পুরো কাজটা একদম একই। অ্যান্ড এইখানে তোমার আগের কনটেক্সটেও এই কাজটা করতে বলতে পারতো, এইখানে এইভাবে না আছে, সিম্পলি ডাব্লুর মানটা চাইতে পারতো। ডাব্লুর মানটা কি আসতো, ডাব্লুর মানটা আসতো পি কিউ বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। একদম সিম্পল জিনিস, জাস্ট এইটাই হুবহু পি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় পি দেওয়া হয়েছে, এখানে নতুন কিচ্ছু নাই। সো এটা নিজেরাই ইনশাল্লাহ আমরা পারবো, অবশ্যই এটা পারতে হবে। তারপরে কোয়েশ্চেনে আগাই। এরপরে যেটা কোয়েশ্চেন, এইবার একদম টোটালি নিউমেরিক্যাল একটা কোয়েশ্চেন আসছে, এটা বইটা 21-22 সেশনে আসছিল। এখানে কি বলা হয়েছে, একটা হেলানো সমতলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়াশীল বল যথাক্রমে 4 নিউটন আর 5 নিউটন। প্রত্যেকটা এককভাবে ডাব্লিউ ওজনের একটা বস্তুকে তলে সাম্যাবস্থায় রাখতে পারে, বস্তুটার ওজন নির্ণয় করো। ওই যে যা বলছিলাম তাই, প্রথমে থিওরিটিক্যাল ভার্সন থাকবে, এইটার হুবহু নিউমেরিক্যাল ভার্সন
পরবর্তীতে আসবে। এইখানে থিওরিটিক্যাল ভার্সনটার হুবহু নিউমেরিক্যাল ভার্সন আসছে। এইখানেও নতুন করে দেখানোর মতো কিচ্ছু নেই, পুরাটা সেম। যা করছি এখানে এই একটা ম্যাথ করার মাধ্যমে আমরা অনেকগুলো ম্যাথ করা হয়ে গেছে আমাদের। এখানে যা করছি হুবহু সেম কাজই এখানে করতে হবে, এইখানে সেম কাজই করতে হবে। জাস্ট এখানে আমাদের কি হবে, জিনিসগুলো এবার পি কিউ আর ডাব্লিউ এইসব দিয়ে না হয়ে আমাদের নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে জিনিসগুলো আসবে। তো এইখানে দেখো আমরা কি দেখছিলাম, ওখানে দেখছিলাম যে আমাদের যদি কি হয়, এখানে দেখো যদি হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করে যে বলটা, সেটা যদি পি হয়ে থাকে আর আনুভূমিকভাবে যেটা সেটা যদি কিউ হয়ে থাকে, তাহলে আমরা কি পাইছিলাম, হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর কাজ করে এটা যদি পি হয়ে থাকে আর ভূমি সমতলে কাজ করে এটা যদি কিউ হয়ে থাকে এবং ওয়েটটা যদি ডাব্লিউ হয়ে থাকে, তাহলে আমরা দেখছিলাম 1/p² - 1/q² = 1/w²। এইখানেও এটা তো আমরা আলাদা করে দেওয়ার মতো কিছু নেই, এখানে হুবহু সেম কাজ তোমরা করবা, জাস্ট এখানে ভ্যালু দিয়ে দিছে, কাজটা আরো সহজ হয়েছে। এইখানেও তাহলে ওই জিনিসটাই মেইনটেইন হবে। কি আসবে আমরা একটু দেখি। তাহলে এখানে হেলানো সমতলের দৈর্ঘ্য বরাবর বলছে 4 নিউটন, তার মানে কত হবে 1/4² মাইনাস ভূমির সমান্তরাল বরাবর হচ্ছে 5 নিউটন, তাহলে 1/5², কারণ ওই যে ভূমির সমান্তরালে কিউ এর জায়গায় 5 দেওয়া আছে, = হচ্ছে 1/w²। তাহলে এখান থেকে ডাব্লিউর মানটা বের করতে হবে, ডাব্লিউর মানটা আমরা বের করব, কাজ শেষ। w² এর মান কত আসবে, ডাব্লিউর মানটা আসবে 4 × 5, তার মানে 20/√ওভার কত আসবে 5² - 4², কত এখানে দেখি তো, 5² - 4² মানে হচ্ছে 16, 9 3, তার মানে 20/3। এই তো এইখানে আসলে ডাব্লিউর মানটা আসবে 20/3 আসবে ওটার মানটা, আনসারের মানটা।